ছোট একটা ছেলে শুকনো ঘাসের মধ্যে ছাগল চড়াচ্ছে। হঠাৎ বিকট শব্দ শুনে আকাশের দিকে তাকাতেই দেখে প্লেনে আগুন লেগে গেছে। সাথে সাথে দেশের সব চ্যানেলে ব্রেকিং নিউজ হয়ে যায় যে নামকরা বিজ্ঞানী যে দেশের উন্নয়নে অনেক বড় অবদান রেখেছিল এবং তার উদ্ভাবনের জন্য সারা দুনিয়ায় বিখ্যাত ডক্টর ভিশওয়াক আজ সকালে প্লেন ক্র্যাশে মারা গেছে। ডক্টর ভিশওয়াককে সর্বশেষ 10 বছর আগে নোবেল প্রাইজ নিতে দেখা গিয়েছিল। এরপর সারা দুনিয়া থেকে দূরে নিজের ব্যক্তিগত আইল্যান্ডে কোনো বড় একটা রিসার্চ করছিল। তার বানানো সঞ্জীবনী মেডিসিন সবার জন্য একটা বিশাল আশীর্বাদ। তবে এখন প্রশ্ন হলো ভিএস কোম্পানির পরবর্তী সিইও এবং ভিশওয়াকের রেখে যাওয়া হাজার কোটি টাকার মালিক কে হবে। আর এটাও জানার বিষয় যে ভিশওয়াক সেন গত 10 বছর তার আইল্যান্ড থেকে বেরই হয়নি। তাহলে এই প্লেনে করে সে কোথায় যাচ্ছিল? তার মৃত্যু কি স্বাভাবিক নাকি তারই কোনো শত্রুপক্ষের চক্রান্ত? আর এই আইল্যান্ডেই বা কিসের রিসার্চ হচ্ছিল? গল্প চলে আসে একটা প্রাইভেট পার্টিতে। একজন শুটার পাশের এক বিল্ডিং এর ট্যাঙ্কির উপর উঠে টার্গেট লক করে নেয়। ফোনের অপর পাশের লোকটা বলে, ভিকি, টার্গেট চলে এসেছে, এখনই শুট করো। কিন্তু হঠাৎই এক বাচ্চা দৌড়ে এসে মহিলাটিকে জড়িয়ে ধরলে ভিকির সামনে আবছা একটা দৃশ্য ভাসতে থাকে। একটা মহিলা গাড়ি থেকে নামতেই বাচ্চা একটা ছেলে তাকে জড়িয়ে ধরছে। ছোট্ট একটা মেয়ে আর ছেলে দৌড়াচ্ছে, খেলছে। ভিকি বলে, আমি পারবো না বস। অপর পাশের লোকটা বলে, তুমি গুলি না করলে আমি তোমাকে গুলি করে মারবো। ভিকি রেগে বলে, ঠিক আছে আয়। এরপরে লোকটা গাড়ি নিয়ে ভিকির পিছু করে একের পর এক গুলি করে। ভিকি কোন রকমে এক গলিতে ঢুকে বাইক নিয়ে পালিয়ে যায়। আর এ যাত্রায় ভিকি বেঁচে যায়। ভিকি বাসায় ফিরতে দেখে তার টেবিলের উপরে ভিএস কোম্পানির খাম রাখা। কৌতূহল বশত খামটা খুলতেই দেখে তাতে লেখা, প্রিয় বিক্রম, আমি তোমার বাবা ডক্টর ভিশওয়াক সেন। এই একই চিঠি পেয়েছে মেরিল্যান্ডের বাল্টিমোরে থাকা আরেকজন। ভিশওয়াক লিখেছে, এত বছর তোমাকে ভালোবাসা দিতে পারিনি, তাই এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে সব তোমাকে দিলাম। এদিকে হায়দ্রাবাদে থাকা মিনাকে লিখেছে, স্ত্রী যেহেতু স্বামীর সুখ দুঃখের সব ভাগ করে নেয়, তাই আমার সব সম্পত্তি আমি আমাদের সন্তানদের নামে লিখে দিব। তবে এই খবর শুনে মিনাকে একটুও খুশি মনে হচ্ছে না। এদিকে কর্ণাটকের এক মানসিক হাসপাতালে একটা মেয়ে ছোট এক বাচ্চার সাথে এসে একটা মোটা লোককে ভিএস কোম্পানির একই রকমের খাম দেয়। এদিকে গাদওয়ালের এক পরিবারও এই চিঠি পায়। পেছনেই একটা লোক প্যারালাইসিস হয়ে শুয়ে আছে। সব চিঠিতে একই রকমের লেখা যে আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, তোমার সে অধিকারও আছে, কিন্তু তোমাকে মনে করে আমি প্রতিদিন আমার সম্পত্তির ভাগ নিতে হলে তোমাকে নিকোবরের মোক্স আইল্যান্ডে আসতে হবে। মিনা তার মেয়ের স্বামী অজয়কে বলে, আমরা যাব না, নিশ্চয়ই এটা ভিশওয়ার কোনো চালাকি। ভিকি দেখে খামের মধ্যে তার মায়ের সাথে ভিশওয়ার ছবি। ভিকি ছোটবেলার সব স্মৃতি মনে পড়তে থাকে। ভিকির পরিবারে মা, বাবা, ছোট বোন আর সে হাসি খুশি ছিল। কিন্তু হঠাৎ এক আলো মুখোশ পরা লোক আসে, এরপর বাসায় আগুন। ভিকির বারবার তার বোনের কথা মনে পড়তে থাকে। ভিকি তার টার্গেটদের ছবি পুড়িয়ে ব্যাগ গুছিয়ে মোক্স আইল্যান্ডের দিকে রওনা দেয়, কারণ চিঠিতে লেখা আছে ভিকির বোন এখনো বেঁচে আছে। ভিকি আইল্যান্ডে আসলে বোনের সাথে দেখা হবে। এদিকে মোক্স আইল্যান্ডে একটা হল রুমের মতো জায়গায় বড় বড় মেশিন বসানো। এক মেয়ে রিমোটের মতো ডিভাইসের বাটনে চেপে বলে, সবাই ইনভাইটেশন অ্যাকসেপ্ট করেছে, এখন প্ল্যান মতো কাজ করতে হবে। ভিকি মোক্স আইল্যান্ডে যাওয়ার জন্য আশা দেখে সেখানে তার মতো অনেকেই আছে। ভিকি সবার দিকে তাকিয়ে শুধু তার বোনকে খোঁজার চেষ্টায় ব্যস্ত, আর বাকি সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে মিনার ছেলে অরুণ প্রচুর রেগে এসে তার ছেলে আকাশের উপর চিৎকার করে বলে, কতবার মানা করেছি ভিডিও গেম খেলবি না? ছেলেটা ভয়ে ভয়ে বলে, সরি স্যার। সবার সামনে অপমানিত হয়ে আকাশের বেশ খারাপ লাগে। ঠিক তখনই একটা প্রাইভেট ইয়ট এসে অ্যানাউন্স করে ভিশওয়াক সেনের সব গেস্ট যার যার বোর্ডিং পাস নিয়ে ইয়টের কাছে আসেন। সবাই এক এক করে ইয়টে উঠে যায়। ইয়ট চালু হতেই ঈশা নামের এক মেয়ে ডেকে উঠে মনোরম হাওয়ার মজা নিচ্ছিল। ঠিক তখনই একটা ছেলে এসে বলে, তাড়াতাড়ি ইয়ট থামাও। ঈশা দৌড়ে গিয়ে ক্যাপ্টেনকে বলে, কিন্তু ক্যাপ্টেনকে দেখে মনে হচ্ছে সে যেন কোনো মানুষ না, বরং কোনো রোবট। ঈশা হাজারবার বললেও সে কোনো কথাই শোনে না। মুন্না নামে সেই ছেলেটা আর উপায় না পেয়ে পানিতে লাফ দিয়ে সাঁতরে উঠে আসে। ঈশা দৌড়ে এসে মুন্নাকে টেনে ওঠায়। মুন্না প্রচুর রেগে ক্যাপ্টেনকে ঝাই দিতে গেলেই ক্যাপ্টেন ঠিক একইভাবে দাঁড়িয়ে থাকে, যেন তার কোনো অনুভূতিই নেই। ঈশা যেচে এসে মুন্নার সাথে পরিচিত হতে গেলেই মুন্না ঝাড়ি দিয়ে ঈশাকে চলে যেতে বলে। সামনে তাকাতেই শাড়ি পরা এক সুন্দরীকে দেখে তার পাশে বসতে চায়, কিন্তু পাশের লোকটা না সরলে রেগে বলে, সাবধানে কথা বলিস, আমি ভিশওয়ার একমাত্র উত্তরাধিকারী। সুব্বু নামে লোকটা বলে, এত খুশি হওয়ার দরকার নেই, কারণ এখানে যারা যারা আছে সবাই ভিশওয়ার উত্তরাধিকারী, বুঝেছো? এখন গিয়ে চুপ করে বসো। ভিকি এর কথা শুনে সবার দিকে এক নজর দেখে মনে মনে ভাবতে থাকে, একটা মানুষের এতগুলো উত্তরাধিকারী কিভাবে হয়, আর এদের একে অপরের সাথে সম্পর্কই বাকি সব জানতে হবে বলেই লুকিয়ে সবার ছবি তুলতে থাকে। প্রেগনেন্ট ঝাঁসিকে তার স্বামী ভেনকাট বলে, চকলেট খাবে? তাহলে ভালো লাগবে। ঝাঁসি মানা করে দিলে ভেনকাট নিচে তাকিয়ে দেখে ঝাঁসি ছোট ভাই জাগ্গি একা দাঁড়িয়ে আছে। তাই
ভেনকাট তাকে উপরে আসতে বললে ঝাঁসি বলে ওকে ওর মতো থাকতে দাও। এদিকে প্রিয়াঙ্কা নামের একজন লাইভে গিয়ে তার ফলোয়ার্সদেরকে তার এই জার্নি সম্পর্কে বলতে থাকে। এদিকে ঈশা প্রথম দেখাতেই আকাশের উপর ক্রাশ খেয়ে যায়। প্রিয়াঙ্কা ভিডিও শেষ করে পাশে তার ভাইকে বলে আমি এই জার্নির জন্য অনেক এক্সাইটেড। মানসিক হাসপাতালের রোগী কৌশিক হঠাৎ রেলিং এর উপর উঠে লাফাতে গেলে মুন্না তাকে আটকালে শাড়ি পরা সেই মেয়েটা ছোট বাচ্চা রিয়াকে ডেকে মুন্না তার বস্তির ভাষায় জিজ্ঞেস করে এ কে রে? মেয়েটা বলে ও আমার ভাই। মুন্না বলে এবার তো দুলাভাই হয়ে বাঁচিয়ে নিলাম, বারবার কিন্তু বাঁচাবো না। এর মধ্যেই মুন্না এই মেয়েকে বিয়েও করে ফেলেছে। আজব মানুষ। এদিকে নাতাশাকে ভারণের সাথে কথা বলতে দেখে নাতাশার মা শ্রাবণী প্রচুর রাগ হয়, তাই ডেকে ভেতরে আসতে বলে। ভারণের মা রেগে ভারণকে ভেতরে ডাকে। আসলে নাতাশা আর ভারণ খালাতো ভাই বোন, কিন্তু নাতাশাদের স্ট্যাটাস একটু হাই হওয়ায় শ্রাবণী তারুণদেরকে নিচু চোখে দেখে। ঠিক তখনই অ্যানাউন্স করা হয় ইয়ট খুব জলদি আইল্যান্ডে পৌঁছাবে, তাই সবাই লাইফ জ্যাকেট পরে নেন। মিনা অজানা এক ভয় নিয়ে বলে এই সব নিশ্চয়ই ভিসুয়ার কোনো চালাকি, তার কথায় বিশ্বাস করে আমরা অনেক বড় ভুল করেছি। ভিকি মিনার কথা মনোযোগ দিয়ে শোনে। সবাই যার যার ব্যাগ নিয়ে আইল্যান্ডে নামার প্রস্তুতি নিচ্ছে। আইল্যান্ডের সেই রহস্যময় মেয়েটা কাকে যেন কমেন্ট করে টার্গেটরা খুব জলদি পৌঁছে যাবে, চলো এবার খেলা শুরু করা যাক। তাদের সাথে ইয়টের কর্মীরা সারিবদ্ধ হয়ে গেটের দিকে যেতে থাকে। একটা আজব প্রকৃতির গাছের মধ্যে পানি টকবক করতে থাকে। সবাই নেমে সোজা হাঁটা শুরু করলেও ভিকি অবাক হয়ে পেছনে তাকিয়ে ভাবে ইয়টটা আবার ফিরে যাচ্ছে কেন। সবাইকে গাড়িতে করে গেস্ট হাউসে আনা হয়। সবাই গেস্ট হাউসের সামনে এসে জড়ো হলে রহস্যময়ী সেই মেয়েটা এসে সবাইকে দেখে বলে আমি জানি আপনাদের মনে অনেক প্রশ্ন জমে আছে, সবার প্রশ্নের উত্তর সময় মতো দেওয়া হবে। আপনাদের ভাগ্য ভালো যে আপনারা ডক্টর বিশওয়াকের উত্তরাধিকারী, তাই এখানে আপনাদেরকে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে। আর হ্যাঁ, আমার নাম মায়া। সবাই ভিতরে আসেন। সবাই মায়ার সাথে ডাইনিং হলে আসলে মা তাদেরকে বসিয়ে রেখে কোথায় যেন যায়। একটা হাট্টা কাট্টা লোক এসে কাঠের স্ট্যান্ডে কিছু কাগজ এনে রাখে। মায়া বলে আমি এখন আপনাদের সবার সামনে ডক্টর বিশওয়াকের শেষ ওয়াসিয়াত পড়ে শোনাবো। সাথে সাথেই ঘরের আলো বন্ধ হয়ে যায় আর প্রজেক্টর অন হতেই ডক্টর বিশওয়াকের হলোগ্রাম হুট করে সবার সামনে বসে। বিশওয়াকে আচমকা ভাবে দেখে সবাই বেশ ভয় পেয়ে যায়। মীরা তো ভয়ে বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকে। বিশওয়া বলে আপনাদের কি মনে হয় আমি মারা গেছি? না, আমি এখনো বেঁচে আছি। আমার শরীর মরলেও আমার রক্ত আপনাদের শরীরে বয়ে চলেছে। আমি জানতাম আমি খুব জলদি মারা যাব, তাই এই ভিডিও রেকর্ড করছি। আমার কাছে 24,000 কোটি টাকার সম্পত্তি আছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই সম্পত্তি আমি তোমাদের সবার মধ্যে সমান ভাগে ভাগ করব, যেন তোমরা সুখে থাকো। তবে আমার একটা শর্ত আছে, তোমাদের মধ্যে যারা এই আইল্যান্ডে পুরো 1 সপ্তাহ থাকতে পারবে তারা শুধু আমার সম্পত্তির ভাগ পাবে। এই কথা শুনে মিনার ভয় আরো বেড়ে যায়। বিশওয়া বলে আমি টাকার পেছনে ছুটে যে ভুল করেছি সেটা তোমরা যেন না করো, আর একে অপরকে ভালো করে চেনো, তাই তোমাদেরকে এখানে ডেকে এনেছি। আর মনে রেখো পরিবারই কিন্তু সবকিছু। বিশওয়াকের কথা শেষ হলে মায়া বলে আপনাদের মধ্যে থেকে কেউ একজন ভিএস কোম্পানির পরবর্তী সিইও হবে, তাই আপনাদের সবার উপরে আমরা 24 ঘন্টা নজর রাখবো। 1 সপ্তাহ পর যাকে যোগ্য মনে হবে তাকে সিইও বানাবো। ভেনকাট বলে দেখেন আমার স্ত্রী ঝাঁসি প্রেগন্যান্ট, তাই এই আবহাওয়ায় থাকাটা ওর জন্য ঝুঁকিপূর্ণ। অরুণ বলে এদের সাথে 1 সপ্তাহ কেন, একদিন থাকাও জাহান্নামের সমান। মায়া বলে ঠিক আছে, যারা যারা এই আইল্যান্ড ছেড়ে যেতে চান যেতে পারেন, তবে যাওয়ার আগে সাইন করে যাওয়া লাগবে যে বিশওয়াকের সম্পত্তিতে আপনার কোনো ভাগ থাকবে না। সবাই বলতে শুরু দিয়েই দেবে তো দিয়ে দিক, এসব নাটকের কি দরকার? মুন্না জিজ্ঞেস করে তুই কে রে? বিশওয়াকের গার্লফ্রেন্ড নাকি? মায়া বলে হ্যাঁ। শাড়ি পরা মেয়েটা বলে আমি জানতাম বিশওয়াক এত সহজে সম্পত্তি হাতছাড়া করবে না, আর এই আইল্যান্ডও বেশি সুবিধার না। মায়া বিরক্ত হয়ে বলে যারা যেতে চান বলে দিন, তীরেই বোট আছে। ঠিক তখনই এক দম্পতি এসে বলে আমরা এখানে পরিবারের সাথে দেখা করতে এসেছিলাম, টাকা নিয়ে লড়াই ঝগড়া করতে না, বাসায় ফিরলে দেখা হবে। বলেই তারা চলে যায়। ঈশা খুশি হয়ে বলে ভালোই হলো, অংশীদার কমে গেল। নিখিলা বিরক্ত হয়ে বলে কি জঘন্য জায়গা, নেটওয়ার্কও নেই, বলেই বের হয়ে যায়। মায়া বলে তাহলে কি হবে বিশওয়াকের উত্তরাধিকারী তা এর 1 সপ্তাহ পরে জানা যাবে। আমার স্টাফ আপনাদেরকে রুম দেখিয়ে দিবে। ভিকি মনে মনে ভাবে আমি জানতাম এত সহজে কেউ তার সম্পত্তি দিবে না। বিশওয়াকের মৃত্যুই একটা বড় রহস্য, আর আমাদের সবার মধ্যেই কমন কানেকশন কি সেটা আরো বড় প্রশ্ন। তবে 1 সপ্তাহ এই আইল্যান্ডের রহস্য নিয়ে খেলতে বেশ মজাই লাগবে। এসব ভাবতে ভাবতে জাগি আর ভেনকাটের ছবি দেখতে থাকে। জাগিকে দেখে তার যেন হঠাৎ কি মনে পড়ে। পরের দিন সকাল হতেই জাগির সমুদ্র পাড়ে আসলে হঠাৎ তার পেছনে কি যেন এসে দাঁড়ায়। জাগি পেছনে ফিরতেই দেখে পুরো শরীর কালো বিভৎস দেখতে এক লোক তার দিকে ভয়ানক ভাবে তাকিয়ে আছে। জাগি ভয়ে চিৎকার করতে থাকে। বেশ পুরনো এক বাসায় ছোট 2টা ছেলে মেয়ে লুকোচুরি খেলছে। মেয়েটা পালালে ছেলেটা লক্ষ্য করে মা খুব চিন্তিত হয়ে বাইরের দিকে যাচ্ছে। ছেলেটা দৌড়ে যেতেই দরজায় দৌড়ে কাঁচ ভাঙার শব্দ, সাথে মায়ের চিৎকার আর একটা লোকের
আওয়াজ শুনে ভয়ের সিঁড়ির নিচে লুকিয়ে পড়ে। ছেলেটা লুকিয়ে দেখে কালো মুখোশ পরা এক লোক, যার বাম হাতে বাঘের ট্যাটু, মাকে ধরে তার পেটে চাকু মেরে খুন করছে। উপর থেকে এসব দেখি বাচ্চা মেয়েটা চিৎকার করে ওঠে। লোকটা সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যায়। এমনই এক ভয়ানক স্বপ্ন দেখে ভিকি কেঁপে ঘুম থেকে ওঠে। এদিকে রিয়া নামের ছোট্ট মেয়েটা একটা সাদা খরগোশ দেখে তার পিছু করতে থাকে, আর রিয়ার আওয়াজ পেয়ে ভয়ানক দানবের মতো দেখতে রহস্যময় সেই লোকটা তার পিছু করতে থাকে। রিয়াকে তারের পাশ থেকে দৌড়ে গেলে দেখা যায় সেখানে মানুষের কাটা পা, যেটাই পচন ধরে পোকা কিলবিল করছে। খরগোশটা তার অপর পাশে গেলে দেখা যায় উপরে লেখা ডেঞ্জার, কারেন্টের বেড়া দেওয়া। রিয়া সেই তারে হাত দিতেই যাবে, ঠিক তখনই হাঁটাগাট্টা সেই লোক এসে রিয়াকে নিয়ে যায়, আর সেই ভয়ানক দৃশ্যতে রিয়ার দিকেই তাকিয়ে থাকে। ভিকি পাহাড়ের উপরে উঠে দূরবীন দিয়ে আশপাশটা দেখে বলে, আইল্যান্ডটা তো অনেক সুন্দর, কিন্তু কিছু একটা সমস্যা তো অবশ্যই আছে। একটু সামনে তাকাতেই দেখে ভেনকার জগিং এ যাচ্ছে, আর বাংলোর বারান্দায় বসে ঈশা তার দাদি মিনাকে বলছে এত চিন্তা না করতে। নিখিলা তখনও নেটওয়ার্ক খোঁজায় ব্যস্ত, বাকি সবাই যার যার মতো এনজয় করছে। টেবিলে হরেক রকমের নাস্তা সাজানো। ভিকি কফি হাতে এটাই ভাবছে তার বোন কে হতে পারে। হঠাৎ তার নজর মিনার উপরে পড়লে ভিকি ভাবে হয়তো মিনাই বলতে পারবে কে তার বোন। তাই মিনার কাছে এসে জিজ্ঞেস করে, আপনি তো চিন্তায় কেন আছেন? মিনা বলে, তোমরা সবাই বিশ্বাস সম্পর্কে শুনেছ, আর আমি ওকে খুব কাছ থেকে চিনি। ভিকি অবাক হয়ে জিজ্ঞেস করে, যে মারা গেছে সে আর কি বা করতে পারে? মিনা টিটকারি হাসি এসে বলে, মানুষ মরতে পারে কিন্তু তার চিন্তা ভাবনা বেঁচে থাকে। ভিকি জিজ্ঞেস করে, তা আপনার সাথে বিসওয়ার কি সম্পর্ক? মিনা বলে, আমি একটা হাসপাতালে নার্সের কাজ করতাম। বিসওয়া সেখানে ডক্টর ছিল। বিসওয়া তার চোখ দিয়ে যে কোনো মানুষকে তার বসে নিতে পারত। বিসওয়া আর মিনাকে কথা বলতে দেখি বিসওয়ার এক কলিগ কিভাবে যেন তাকায়। মিনা বলে, বিসওয়া কোনো কিছুকে নিজের করে পেতে চাইলে সেটা পাওয়ার জন্য যে কোনো সীমা পার করতে প্রস্তুত থাকতো, তাই মিনাও তার জালে ফেসে যায়। এভাবেই তারা কোর্ট ম্যারেজ করে। ভিকি অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে আপনারা আলাদা হলেন কেন? মিনা বলে, বিসওয়ার স্বপ্ন অনেক বড় ছিল, তার স্বপ্নকে বিয়ের বন্ধন দিয়ে আটকানো অসম্ভব ছিল। ভিকি সবার দিকে এক নজর দেখে বলে, সবাইকে দেখে এটা নিশ্চিত যে তার অনেকগুলো অ্যাফেয়ার ছিল। আমিও তার ছেলে, আপনি কি সব জানতেন? মিনা বলে, না, তবে ও কোনো সাধারণ মানুষ না, ও একটা রাক্ষস, তাই ও সবাইকে একা ফেলে চলে গেছে। ভিকি বলে, তাহলে তো আমাদের এই রাক্ষসের মৃত্যুতে খুশি হওয়া উচিত, তাই না দাদি? সবাই বসে নাস্তা খাচ্ছে। অজয়ের স্ত্রী ঝাঁসিকে জিজ্ঞেস করে, ডেলিভারি ডেট কবে? ঝাঁসি বলে, এই তো 2 মাস পরে। আমার স্বামী আমার এত যত্ন নেয় যে পারলে সে নিজ হাতে আমার ডেলিভারি করায়। ঠিক তখনই মুন্না এসে পশ্চিমত চিল্লাপাল্লা শুরু করলে সবাই বেশ বিরক্ত হয়ে যায়। ঠিক তখনই ভেনকাট এসে ঝাঁসিকে বলে, জাগিকে ও রুমে পেলাম না, না জানি কোথায় গেছে। আর এই দেখো, বিচে আধা পোড়া সিগারেট পেয়েছি, যেটা জাগি কখনোই করে না, সে সবসময় পুরোটা শেষ করে। ঝাঁসি এবার অনেক চিন্তায় পড়ে যায়। ভেনকাট সবার কাছে জাগির বিষয়ে জিজ্ঞেস করলে সবাই বেশ চিন্তায় পড়ে যায়। ঝাঁসি বলে, জাগি সবসময় একা থাকতে পছন্দ করে, হয়তো সে বিচে বা জঙ্গলে গেছে। এসব শুনেও এখানে স্টাফরা রোবটের মতোই দাঁড়িয়ে থাকে, যেন তাদের কোনো অদৃশ্য শক্তি নিয়ন্ত্রণ করছে। ভিকি বলে, চলেন আমরা টিম করে আইল্যান্ডের ভিন্ন ভিন্ন দিকে গিয়ে জাগিকে খুঁজি। সবাই মিলে জাগিকে খুঁজতে থাকে। এদিকে প্রিয়াঙ্কা অনেক দূর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে তার ভাইকে বলে, দাঁড়াও, একটু সিগারেটের ধোয়ার প্রয়োজন। অজয় আর অরুণ জাগিকে খুঁজতে কিচেনের দিকে আসলে এক ওয়েটারকে দেখে জাগির বিষয়ে জিজ্ঞেস করতেই সে যেন কিছুই শোনেনি এমন ভান করে চলে যায়। এদিকে হাঁটতে কাটটা লোকটা এক ভূতম প্যাঁচাকে বসে আনার চেষ্টায় ব্যস্ত। প্যাঁচার চোখে আজব রকমের প্যাটার্ন দেখা যায়। ঝাঁসি সেই লোককে জাগির বিষয়ে জিজ্ঞেস করলে সে একবার তাকিয়ে কোনো কথা না বলেই নিজের কাজে মন দেয়। আসলে এই আইল্যান্ডের সবকিছু কেমন যেন অদ্ভুত। ঝাঁসি আর ভেনকাট একটু সামনে এগোতেই দেখে পাশে অনেক জায়গা থাকতেও সব স্টাফ একদম লাইন ধরে সারিবদ্ধ হয়ে হাঁটছে। এই আইল্যান্ডের কেউ যেন স্বাভাবিক না। ভিকি জাগিকে খুঁজতে খুঁজতে বিচে মায়াকে একা দেখে তার কাছে এসে বলে, আমি কিছু প্রশ্নের উত্তর জানতে চাই, জাগি কোথায় আর আইল্যান্ডে এসব কি হচ্ছে? মায়া বলে, এই আইল্যান্ডের সবকিছু ভিসওয়াক নিজ হাতে সাজিয়েছে। এই আইল্যান্ডের সব পশু পাখি পোকামাকড় ডক্টর ভিসওয়াকের ইশারায় চলে। জাগির খোঁজে বনে হাঁটতে হাঁটতে বরুণ আর নাতাশা গল্প করতে থাকে। এই দুজনের উপস্থিতি টের পেয়ে দানব আকৃতির সেই লোকটা সজাগ হয়ে যায় আর তাড়াতাড়ি দুজনকে খুঁজতে থাকে। নাতাশা বলে, ছোটবেলায় মা তোমাকে আমার জন্য মেরেছিল তাই না? সরি। বরুণ বলে, তোমার জন্য তো সব সহ্য করতে রাজি আছি। মানে এরা দুইজন ছোটবেলা থেকেই একে অপরকে পছন্দ করে। এদিকে সেই হাট্টা কাটা স্টাফটা ভূতম প্যাঁচাকে ফলো করতে করতে হুট করেই মাধবীর ওয়াশরুমে ঢুকে পড়ে। মাধবী ভয়ে চিৎকার করতে শুরু করলে সবাই দৌড়ে আসে। মাধবীর স্বামী হাসা সেই স্টাফকে মারতে থাকলে লোকটা বলে, আপনি ভুল বুঝছেন, আসলে আমি অন্ধ। সবাই কোন রকমে তা থেকে লোকটাকে ছাড়িয়ে নেয়। এদিকে আকাশ আর ঈশা মিলে বিচে জাগিকে খুঁজতে আসলে ঈশা আকাশের কাছাকাছি আসার চেষ্টা করলে আকাশ বলে, আমরা কাজিন, বুঝেছো, এসব বন্ধ করো। বলেই ধাক্কা দিলে আকাশের ফোন পড়ে যায়। ঈশা ফোনটা তুলতে গেলে আকাশ ফোন ছিনিয়ে নিয়ে বলে, খবরদার আমার ফোনে হাত দিবে না, বলেই রেগে
চলে যায়। ভিকি তখন মায়াকে বলে, এই দেখো জুতার ছাপ, মনে হচ্ছে জাগ্গি এখানে বেশ কিছুক্ষণ ছিল। ঠিক তখনই ঝাঁসি দৌড়ে এসে জিজ্ঞেস করে, তুমি কিভাবে বুঝলে এটা জাগ্গির জুতার ছাপ? ভিকি বলে, জাগ্গি লম্বায় হয়তো 5 ফিট 6 ইঞ্চি আর ওজন হয়তো 60 কিলো, তাই জুতার সাইজ 7ই হবে। ঝাঁসি উল্টা সন্দেহ চোখে ভিকিকে জিজ্ঞেস করে, আসলে তুমি করো কি? সাধারণ কারো এসব জানার কথা না। বলেই মায়াকে নিয়ে সাইডে গেলে ভেনকাট ঝাঁসির এমন ব্যবহারের জন্য ভিকির কাছে ক্ষমা চায়। ঠিক তখনই ভিকির নজর একটা বোটের উপর পড়লে ভিকি বলে, কাল না এখানে দুটো বোট ছিল? মায়া বলে, তার মানে জাগি হয়তো আরেকটা বোট নিয়ে পালিয়েছে। ভেনকাট বলে, এমনটা হতে পারে, কারণ শুরু থেকেই জাগি এখানে আসতে চাচ্ছিল না। মায়া বলে, জাগি এখান থেকে পালিয়েছে মানে সম্পত্তিতে তার আর কোনো ভাগ নেই। এভাবেই আইল্যান্ডের একটা দিন কেটে যায়, রাত হয়ে যায়। আকাশ তার রুমে বসে মোবাইলে ভয়েস নোটের মধ্যে স্বাধীনতা দেখে আমার অনেক হিংসা হচ্ছে। যদি ওদের মতো হতে পারতাম তাহলে কতই না ভালো হতো, কিন্তু আমার বাবা সবসময় আমার সাথে তার জুনিয়র সৈনিকের মতো ব্যবহার করে, ছোট বড় সব ভুল ধরে পশুর মতো মারে। আফসোস বাবাকে আমি আমার সত্যটা আজও বলতে পারিনি। তুমি এখানে থাকলে খুব ভালো হতো, তোমাকে অনেক মিস করছি। এদিকে অজয় তার স্ত্রীর বড় ভাই অরুণ মানে আকাশের বাবাকে বলে, ওই ঘটনার অনেকদিন হয়ে গেছে, আপনার উচিত মায়ের সাথে কথা বলা। মায়ের অবস্থা দেখেছেন? অরুণ বলে, কোনটা ঠিক আর কোনটা ভুল তা তোমার থেকে আমার শেখার দরকার নেই। এদিকে ঝাঁসি তখনও জাগ্গির চিন্তায় আছে যে জাগ্গি তাদেরকে না বলে কেন গেল। ভেনকাট বলে, এখানে তো নেটওয়ার্ক নেই তাই হয়তো বলতে পারিনি। এসব শুনে শ্রাবণী অজয়ের স্ত্রী তার বোনকে বলে, ভালোই হলো, ঝাঁসির পরিবার থেকে একজন তো কমলো। ঈশা মানে বায়নের বোন হঠাৎ উঠে এসে তার মাকে বলে, আচ্ছা মা, তুমি কোনো দুর্ঘটনায় মারা গেলে তোমার ভাগ কি আমরা পাবো না? ঈশার এমন কথা শুনে সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে, এই আবার কেমন মেয়ে। দেখতে দেখতে রাত কেটে ভোর হয়ে যায়। ভিকি তার টেবিলের উপরে বসে সবার ছবি টাঙিয়ে কেমন ভাবে যেন সবার দিকে তাকিয়ে ড্রয়ার থেকে বন্দুক বের করে আবারও রেখে দেয়। এরপর চা নিয়ে জানালা দিয়ে তাকাতেই দেখে হাট্টা কাট্টা রহস্যময় সেই স্টাফ আশেপাশে কি যেন দেখে হুট করে জঙ্গলে চলে যায়। ভিকি কৌতূহলবশত তাকে ফলো করতে সেই পথে যায়। ঝাঁসি আবার ভিকিকে জঙ্গলের দিকে দৌড়াতে দেখে। ভিকি চুপি চুপি হেঁটে লোকটাকে ফলো করতে গিয়ে দেখে লোকটা অন্ধ হলেও একদম স্বাভাবিক মানুষের মতোই হাঁটছে। লোকটা কি তাহলে আসলেই অন্ধ? হঠাৎই একটা গাছের আড়াল হতেই লোকটা একদম গায়েব হয়ে যায়। লোকটাকে খুঁজতে খুঁজতে ভিকি একটু এগোতেই দেখে জঙ্গলের মাঝে কারেন্টের জাল দিয়ে একটা জায়গা ঘিরে রাখা। ভিকি অবাক হয়ে দেখে জায়গাটার মাঝে অ্যান্টেনা দেওয়া, সোলার প্যানেল লাগানো, এমনকি রেস্ট্রিক্টেড এরিয়ার বোর্ড দেওয়া। ভিকি অবাক হয়ে ভাবতে থাকে জঙ্গলের মধ্যে এত সেটআপ কিসের? ঠিক তখনই বিচের দিক থেকে কারো জোরে চিৎকারের আওয়াজ ভেসে আসে। ভিকি দৌড়ে বিচে এসে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখে একজন পাথরের উপর পড়ে আছে, পাশে রক্ত। ভিকি তার দিকে এগোতেই যাবে, ঠিক তখনই ভূমিকম্পের মতো হওয়াতে ভিকি উল্টে পড়তে গিয়েও নিজেকে সামলে নেয়। আসলে কি হচ্ছে এই আইল্যান্ডে? সবকিছু এতটা রহস্যই বা ঘেরা কেন? বিশ্বক একজনের ব্রেন অপারেশন করছে। দুর্ভাগ্যক্রমে অপারেশনের মাঝপথে লোকটা মারা যায়। বিশ্বক বিষয়টা বুঝতে পেরে মিনাকে বলে, বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও আর রিপোর্ট তৈরি করো। অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে বিশ্বক হাত পরিষ্কার করতে করতে মিনাকে জিজ্ঞেস করে, পেশেন্টের বাসার লোক কেউ এসেছে? মিনা বলে, না তো। বিশ্বক বলে, কেউ বডি নিতে না আসলে আমাকে জানিও। মিনা অবাক হয়ে এর কারণ জিজ্ঞেস করলে বিশ্বক বলে, তোমাকে যা বলেছি শুধু সেটা করবে, কোনো প্রশ্ন করবে না। বেশ কিছুদিন পরে মিনা দেখি বিশ্বক বস্তায় করে কিছু একটা বাসায় এনেছে। বস্তার সাথে রক্ত দেখে মিনার সন্দেহ হয়। মিনা বিশ্বকের পিছু পিছু যেতেই দেখে বিশ্বক বাড়ির পেছনে থাকা তার পার্সোনাল ল্যাবের সামনে এসে তার 2 ছেলেকে সেখান থেকে সরিয়ে ল্যাবে ঢোকে। সেখানে একটা মানুষের মগজ একটা জারে প্রিজার্ভ করা। বিশ্বক আসলে কি করছে মিনা সেটা বোঝার চেষ্টা করছিল। কারোর পায়ের আওয়াজ পেয়ে বিশ্বক মাইক্রোস্কোপ থেকে চোখ সরিয়ে মিনার দিকে তাকিয়ে রাগী গলায় বলে, কতবার বলেছি কাজের সময় আমাকে বিরক্ত করবে না? হঠাৎই মুখে হাসি এনে বলে, যাও এখান থেকে। মিনা আর কিছু না বলেই সেখান থেকে চলে যায়। গল্প চলে আসে বর্তমানে। নাতাশা সকালে নাস্তা খেতে যাচ্ছিল। ঠিক তখনই তার বড় বোন নিখিলা বলে, কাল সারা রাত তুমি কোথায় ছিলে? নাতাশা বলে, ঘুম আসছিল না তাই ভাবনার সাথে হাঁটতে গিয়েছিলাম। নিখিলা বলে, মা যদি জানতে পারে তাহলে তোমাকে মেরেই ফেলবে, কারণ সে চায় না তুমি কোনো ইন্ডিয়ান ছেলের সাথে সম্পর্ক করো, তারপর আবার অজয় মামার ছেলে। নাতাশা বলে, কিন্তু আমার তোকে ভালো লাগে। নিখিলা বলে, এখন তোমাকেই মাকে রাজি করাতে হবে। নাতাশা বলে, আমি সব সামলে নেব, শুধু মাকে কিছু বলবে না। নিখিলা ঠিক আছে বলে মোবাইলে নেটওয়ার্ক খুঁজতে উল্টো ছেলে নাকি মেয়ে। ঝাঁসি হেসে বলে, এখনো জানি না। এদিকে মাধবী আর হার্ষা প্ল্যান করছে তার টাকা পেয়ে ব্যাংকে রেখে সুদ খাবে। জাহাজের সেই স্টাফকে হার্ষা বলে, আমরা জানি তোমার মাথায় সমস্যা, কিন্তু এই আইল্যান্ড মাঝে মাঝে কেঁপে ওঠে কেন? সকলে তার কথায় সাই দিয়ে বলে, আমরাও মাঝে মাঝে এটা অনুভব করি। স্টাফটা কোনো উত্তরই দেয় না। ঠিক তখনই শ্রাবণী এবং অজয়ের স্ত্রী দৌড়ে এসে বলে, তাড়াতাড়ি চলো, বিচে একটা লাশ পাওয়া গেছে। সবাই খাওয়া রেখেই বিচের দিকে দৌড়ে যায়। বিচে আসতেই ঝাঁসি ভাবে মনে হয় জাগ্গির লাশ পাওয়া গেছে, কিন্তু ভিকিকে দাঁড়িয়ে থাকতে দেখে তার কেমন যেন সন্দেহ হয়। ভিকি ঝাঁসির
দিকে অপরাধীর দৃষ্টিতে তাকিয়ে দৌড়ে একটু সামনে আসতেই দেখে তার প্রাণপ্রিয় স্বামী ভেনকাটের লাশ পড়ে আছে। ঝাঁসি দৌড়ে এসে ভেনকাটকে ডাকতে ডাকতে অসহায়ের মতো কান্না করতে থাকে। আকাশ ভিকিকে দেখিয়ে বলে, লাশ সবার আগে এই ভিকি দেখেছে। আমি দিক থেকে হেঁটে যাচ্ছিলাম, তখন ভিকি আমাকে জানায়। মুন্না বলে, তার মানে এই ভিকি মেরেছে আর এখন মাসুম সাচ্ছে। ঠিক তখনই মায়া সেখানে এসে ঝাঁসিকে বলে, তোমার সাথে যা হয়েছে তার জন্য দুঃখিত। আসলে এখানে টেকটনিক প্লেট মুভমেন্ট মানে একে অপরের সাথে ঘর্ষণের কারণে মাঝে মাঝেই ভূমিকম্প হয়। ভেনকাট হয়তো ব্যালেন্স সামলাতে না পেরে মাথায় আঘাত পেয়েছে। আমি যত দ্রুত সম্ভব ওর অন্তিম সংস্কারের ব্যবস্থা করছি। ঝাঁসি রেগে বলে, ভেনকাটের স্বাভাবিক মৃত্যু হয়নি, আমি পুলিশে তদন্ত চাই। যতক্ষণ পর্যন্ত লোকাল পুলিশ বা ফরেন্সিক টিম না আসছে আমরা ভেনকাটের লাশ প্রিজার্ভ করে রাখবো। আমি একজন ক্রিমিনাল লয়ার, তাই এই তদন্তের দায়িত্ব আমি নিচ্ছি। সবাই এমন কথা শুনে বেশ অবাক হয়ে যায় যে ঝাঁসি একজন উকিল। মায়া বলে, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। আমি কাউকে পুলিশকে ইনফর্ম করতে পাঠাচ্ছি আর স্টাফকে বডিটা ফ্রিজে রিজার্ভ করতে বলছি। অজয় বলে, তোমার কাছে কি ফ্রিজার বক্স নেই? মায়া বিরক্ত হয়ে বলে, আগে যদি জানতাম এখানে কেউ মারা যাবে তাহলে অবশ্যই অ্যারেঞ্জ করে রাখতাম। বলেই মায়া চলে যায়। ঝাঁসি ভেনকাটের লাশের পাশে বসে অঝরে কান্না করতে থাকে। মায়ার কথা মতো ভেনকাটের লাশকে পলিথিনে ভরে একটা বড় ডিপ ফ্রিজে প্রিজার্ভ করা হয়। মীরা বলে, আমি জানতাম এমন কিছুই হবে, আমাদের এই আইল্যান্ডে থাকাই উচিত হয়নি। আরো খারাপ কিছু হওয়ার আগে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। আমাদের উচিত আমাদের সন্তানদেরকে সুরক্ষিত রাখা। অরুণ রেগে বলে, সন্তানকে বাঁচানোর কথা কে বলছে? আমাদের সন্তানের জন্য কোনটা ভালো সেটা আমরা খুব ভালো করেই জানি। পাশ থেকে শ্রাবণী ভাইয়ের কথায় সাই দিয়ে বলে, ভেনকাটের সাথে যা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। এটা ভেবে এত টাকা হাতছাড়া করাটা বোকামি। শ্রাবণীর কথা সকলের কাছে যুক্তিযুক্ত মনে হয়, তাই সবাই একে একে সেখান থেকে চলে যায়। ভিকিও দাঁড়িয়ে না থেকে চলে যায়। ঝাঁসি একাই ফ্রিজের দিকে তাকিয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। আর তার আপন বলতে কেউই থাকলো না। মিনা বারান্দায় একা দাঁড়িয়ে আছে। ঠিক তখনই নাতাশা আর ভায়ন এসে মিনাকে জিজ্ঞেস করে, অরুণ আঙ্কেল সবসময় তোমার সাথে এইভাবে কথা বলে কেন? মিনা বলে, আমাদের বড়দের ব্যাপারে তোমাদেরকে ঢুকতে হবে না। ভায়ন বলে, তাহলে আমরা সমস্যা সমাধান করব কিভাবে? মিনা রেগে বলে, আমাকে তোমাদের সমস্যা সমাধান করতে বলেছি, যা হবার তাই হবে। ভায়ন আর নাতাশা কোনো কথা না বলে চলে যায়। মিনা তার অতীতের কথা ভাবতে থাকে। একদিন রাঘাবা মানে বিশ্বর কলি মিনার সাথে দেখা করতে আসে। মিনা রাঘাবাকে বলে, বিশ্বর দিন দিন রাক্ষসে পরিণত হচ্ছে, আমি কি করব বলো? রাঘাবা মিনার হাত ধরে বলে, আমি যদি আমার মনের কথা তোমাকে আগেই বলে দিতাম তাহলে এমন কিছু হতো না। মাকে অন্য পুরুষের সাথে দেখে অরুণ রেগে সেখান থেকে চলে যায়। মিনা অরুণকে পেছন থেকে ডাক দিলেও সে কোনো কথাই শোনে না। মিনা সেখানে বসেই কান্না করতে থাকে। রাঘাবা মিনার পাশে বসে বলে, হাসপাতালেও ওর ব্যবহার দিন দিন পাল্টে যাচ্ছে, ওর বিরুদ্ধে অনেক কমপ্লেন আসছে, কেউ জানে না সে ডিউটির সময় কোথায় হারিয়ে যায় আর কি করে। মিনা কাঁদতে কাঁদতে বলে, সায়েন্সের নাম নিয়ে না জানি ও কি কি করছে। রাঘাবা মিনাকে সান্ত্বনা দেয়। আর ঠিক এই দিনের পর থেকেই অরুণ তার মাকে আর সহ্য করতে পারে না। গল্প বর্তমানে আসলে নিখিলা মোবাইলের নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে জঙ্গলের বেশ গভীরে চলে এসেছে। হঠাৎ অদ্ভুত কিছু একটা শব্দ পেয়ে তার দিকে এগিয়ে যেতে গেলে পাশে তাকিয়ে দেখে একটা বড় ফুলের মতো, যার ভেতরে সবুজ পানি টকবক করছে আর তার মধ্যে লাল অক্টোপাসের মতো শিকড়গুলো ভাসছে। নিখিলা ভালো করে দেখার আগেই মোবাইলের হালকা সিগন্যাল পেয়ে সামনের দিকে এগোতে থাকে, কিন্তু আবারও সিগন্যাল চলে যাওয়ায় বেশ বিরক্ত হয়ে যায়। শেষে না পেরে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে সামনে এগোয়। হঠাৎ পায়ের সাথে লোহার মতো কিছু একটা বাঁধলে আশেপাশে কাউকে দেখতে না পেয়ে নিখিলা নিজেই শুকনো পাতা সরিয়ে দেখে একটা বড় লোহার দরজা। নিখিলা সর্বশক্তি দিয়ে দরজাটা খোলার চেষ্টা করে। দরজাটা কোনো রকমে খুলে ফেলে দেখে ভেতরে অনেক অন্ধকার। কৌতূহলবশত ভেতরে নেমে দেখার সিদ্ধান্ত নেয়। একটা শুকনো ডাল দিয়ে দরজাটা আটকে রেখে নিচে নামে, কিন্তু এইটুকু চিকন ডাল লোহার দরজার ভার সহ্য করতে না পেরে ভেঙে যায় আর দরজা বন্ধ হয়ে যায়। নিখিলার সাহায্যের জন্য জোরে জোরে দরজা ধাক্কাতে ধাক্কাতে চিৎকার করতে থাকে। জাহাজের সেই স্টাফ এসে ঝাঁসিকে সবার গেস্ট হাউসে চাবি দেয়। ঝাঁসি একে একে সকলের কটেজ চেক করতে বের হয়। সকলে দূর থেকে দাঁড়িয়ে ঝাঁসিকে দেখতে থাকে। অজয়ের স্ত্রী বলে, ঝাঁসি তো প্রেগন্যান্ট, আমাদের উচিত ওকে সাহায্য করা। শ্রাবণী বলে, তার কোনো প্রয়োজন নেই, উল্টা আমাদেরকে সন্দেহ করে আমাদের কটেজ চেক করতে যাচ্ছে। ভিকি ঝাঁসিকে বলে, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? ঝাঁসি বলে, তার কোনো প্রয়োজন নেই। ভিকি বলে, দেখো তুমি কাজটা একা করতে পারবে না, আর তুমি যে উত্তরটা খুঁজছো আমিও সেটাই খুঁজছি। ঝাঁসি একটা কটেজে যেতে যেতে বলে, তাহলে তদন্ত আমাকে একাই করতে দাও, আমার পিছু পিছু আসবে না। ভিকি বলে, এটা আমারই কটেজ। ঝাঁসি ভিকির কটেজে এসে তল্লাশি করতে থাকে। ভিকি দরজার বাইরে দাঁড়িয়ে আছে। ঝাঁসি দেখে ভিকি সবার ছবি তুলে দেওয়ালে টাঙিয়ে রেখেছে। ঝাঁসি ড্রয়ার খুলতেই দেখে একটা বন্ধু। এদিকে মুন্না সকলকে বলে, ভিকিকে দেখতে হিরো মনে হলেও আসলে ওই মেইন ভিলেন। ভিকির প্রফেশন কি কেউ জানে না, আমি নিজেই গিয়ে দেখছি ও এখন কি করছে। বলেই মুন্না ভিকির কটেজের দিকে হাঁটা দেয়। ঝাঁসি ভিকিকে জিজ্ঞাসাবাদ করতে বসে। ঝাঁসি জিজ্ঞেস করে, তোমার ভিজুয়াল সিনের সাথে সম্পর্ক কি? ভিকি বলে,
সেটা তো আমি নিজেও জানতে চাচ্ছি। এতদিন জানতাম আমি অনাথ, এখানে আমি নিজের পরিবারকে খুঁজতে এসেছি। ঝাঁসি জিজ্ঞেস করে তুমি সকালে বিচে কেন গিয়েছিলে? ভিকি বলে ওই হাঁটতা কাট্টা গার্ডকে জঙ্গলে যেতে দেখে আমার সন্দেহ হয়, তাই ওকে ফলো করি। ঝাঁসি জিজ্ঞেস করে ফলো করে কি পেলে? ভিকি উত্তর দেয় কিছুই না, তবে ভেনকাটের লাশ খুঁজে পেয়েছি। ঝাঁসি জিজ্ঞেস করে তোমার কাছে এই বন্দুক কি করছে? ভিকি বলে আমি যেই কাজ করি তাতে আমার শত্রুর অভাব নেই, আর আমি কি কাজ করি সেটা আমি বলতে পারবো না। ঝাঁসি বলে তোমাকে সন্দেহ না করার একটা কারণ বলো। ভিকি বলে মিথ্যার অজুহাত থাকে, সত্যি থাকে না। মুন্না এতক্ষণ জানালা দিয়ে ভেতরে কি হচ্ছে দেখার চেষ্টা করছিল। ভিকি উঠে দাঁড়াতেই দেখে দেওয়ালে সকলের ছবি লাগানো। ভিকি বাইরে আসতেই মুন্না ভিকির পথ আটকে বেশ রেগে জিজ্ঞেস করে তোমার রুমে আমাদের ছবি কি করছে? আর তুমি বা লাশটা কিভাবে খুঁজে পেলে? বলো ওখানে কি করছিলে? ভিকি বলে দেখো আমি যদি কিছু করতামই তাহলে নিজের রুম চেক করাতাম না। মুন্না রেগে ভিকিকে মারতে গেলে মায়া এসে মুন্নাকে থামতে বলে। মুন্না রেগে বলে আমি জানি এখানে একটা গন্ডগোল আছে, তুমিও এই ভিকির সাথে মিলে আছো তাই না? মায়া বিরক্ত হয়ে বলে বেশি বাড়াবাড়ি করলে তোমাকে এই আইল্যান্ড থেকে বের করে দিব। ভুলে যেও না তোমরা এখানে শুধুমাত্র গেস্ট হয়ে এসেছো। টাকার কথা ভেবে মুন্না চুপ হয়ে যায়। মুন্না আর ভিকির চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে ঝাঁসিও বাইরে আসে। ঠিক তখনই নাতাশা এসে তার মা আর বাবাকে জানায় সকাল থেকে নিখিলা দিদিকে পাওয়া যাচ্ছে না, আমি সব জায়গায় দেখলাম কোথাও নেই। নিখিলের বাবা বলে হয়তো নেটওয়ার্ক খুঁজতে জঙ্গলের ভেতরে গেছে। শ্রাবণী মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে চিন্তায় পড়ে যায়। নাতাশা বলে আমি চেক করে আসছি। বারুণ বলে চলো আমিও যাব। বারুণ আর নাতাশা নিখিলাকে খুঁজতে জঙ্গলের দিকে যায়। এদিকে নিখিলা সেই দরজা দিয়ে ভেতরে আসতেই একটা সুড়ঙ্গের মতো রাস্তা দেখতে পায়, যা দেখে বোঝাই যাচ্ছে এটা নিখুঁত পরিকল্পনা করে বানানো। ভেতরে লাইটও জ্বলছে। নিখিলার সামনে এগোতে এগোতে বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে আর সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এদিকে শ্রাবণী আর সুব্বু সকালে নাস্তা করতে বসেছে। শ্রাবণী বলে আমার ভীষণ চিন্তা হচ্ছে, বাচ্চারা এখনো ফিরে এলো না। সুব্বু বলে এটা তো ছোট আইল্যান্ড না, অনেক বড় জায়গা, কোথাও পথ হারিয়ে ফেলেছে, হয়তো জলদিই চলে আসবে। আমি গিয়ে মায়ের সাথে বেশ চিন্তা হচ্ছে। কিন্তু শ্রাবণী তার মায়ের দিকে বিরক্তি নিয়ে তাকায়। রিয়া আকাশের ফোনে গেমস খেলছে আর আকাশ পাশে বসে আছে। ঈশা সেখানে এসে আকাশকে বলে তুমি এখানে বসে আছো আর তোমার বাবা কখন থেকে তোমাকে খুঁজছে। ভীষণ রেগে আছে। বাবার কথা শুনে আকাশ কোনো কিছু না ভেবে দৌড় দেয়। ঈশা এই সুযোগেরই অপেক্ষা করছিল। রিয়ার পাশে বসে ঈশা বলে আমার ফোনে এর থেকেও মজার গেমস আছে, খেলবে? বলে ঈশা নিজের ফোন রিয়াকে দিয়ে রিয়া থেকে আকাশের ফোনটা নিয়ে খুশি মনে নাচতে নাচতে চলে যায়। এদিকে আকাশ অরুণের কাছে এসে বলে আপনি আমাকে ডাকছিলেন? অরুণ রেগে বলে আমি কখন ডাকলাম? এখানে এসে কি নেশা করা শুরু করেছো নাকি? যাও এখান থেকে। আকাশ মাথা চুলকে সেখান থেকে চলে যায়। রিয়ার কাছে আসতেই আকাশ অবাক হয়ে জিজ্ঞেস করে আমার ফোন কোথায়? রিয়া বলে ওটা তো ঈশা দিদি নিয়ে গেছে। আকাশ বুঝতে পারে ঈশার হাতে ফোন যাওয়া মানে তার সর্বনাশ। আকাশ ঈশাকে খুঁজতে খুঁজতে দেখে ঈশা তার ফোনে কি যেন দেখছে। আকাশ ঈশার থেকে ফোন নেওয়ার চেষ্টা করতে করতে রেগে বলে আমার ফোন ফিরিয়ে দাও। ঈশা বলে এই কারণেই আমাকে ইগনোর করছিলে তাই না? কিন্তু আমার সাথে তোমার কেমিস্ট্রি বেশি জমবে। আকাশ এসব কথায় কান না দিয়ে ফোন নেওয়ার চেষ্টা করতে থাকে। শেষে ঈশা ফোন নিয়ে দৌড় দেয় আর আকাশও তার পিছু পিছু যায়। ঠিক তখনই ধাক্কা লেগে এক ওয়েটারের হাত থেকে সব খাবার পড়ে যায়। অরুণ রেগে ধমক দিয়ে বলে এখানে হচ্ছে নাকি? ঈশা ভয়ে ভয়ে ফোন ফিরিয়ে দেয়। অরুণ আকাশকে বলে ফোনে কি আছে দেখি। আকাশ প্রথমে ফোনটা দিতে না চাইলে অরুণ জোর করে ফোনটা ছিনিয়ে নেয়। অরুণ স্ক্রিন অন করতে দেখে একটা ভিডিও, আর ভিডিও অন করতে দেখি আকাশ একটা ছেলের সাথে। এটা দেখে অরুণের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার এত ডিসিপ্লিনে বড় করা ছেলে এসব কাজ করছে। উপস্থিত সবাই এসব দেখে হতবাক হয়ে যায়। মুন্না টিটকারি করে ফোনটা হাতে নিয়ে বলে এই নাকি আপনার আদর্শ ছেলে? অরুণ অপমান সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যায়। আকাশও কাঁদতে কাঁদতে বাইরে এসে দেখে অরুণ প্রচুর রেগে জঙ্গলের দিকে যাচ্ছে। এদিকে নিখিলা এখনো সেই সুড়ঙ্গ থেকে বাইরে বের হওয়ার রাস্তা খুঁজছে। একটা কাঠের মতো দরজা সরিয়ে সামনে এগোতেই অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। ঝাঁসি ভেনকাটের কথা ভেবে কান্না করছে। ভেনকাট বলেছিল এই আইল্যান্ডটা অনেক অদ্ভুত, তার সবসময় মনে হয় কেউ তাদেরকে ফলো করছে। অন্যদিকে জঙ্গলের সেই রেস্ট্রিক্টেড এরিয়ায় কালো অদ্ভুত সেই মানুষটা বসে বসে কাঁচা মাংস খাচ্ছে। এদিকে অরুণ প্রচুর রেগে সে দানবাকৃতির লোকটার খুব কাছের এরিয়ায় ঢুকে পড়েছে। আকাশ তার বাবাকে অনুসরণ করে হাঁটতে হাঁটতে ডাকছে, আর সেই লোকটা যেন তার শিকার পেয়েছে এমন ভাবে ওত পেতে থাকে। অরুণ রাগে গজগজ করতে করতে বলে সকলের সামনে আমার নাক কেটে দিল। আকাশ জঙ্গলের মাঝে বাবাকে খুঁজতে থাকে। সেই দানবাকৃতির লোকটার নজর পড়ে আকাশের উপর। হঠাৎ আকাশ কারোর পায়ের আওয়াজ শুনতে পেয়ে ভীষণ ভয় পেয়ে যায়। সে আরেকটু এগোতেই অরুণকে বসে থাকতে দেখে। আকাশকে দেখে অরুণের মাথায় যেন রক্ত উঠে যায়। আকাশ মাথা নিচু করে বলে আমি আপনাকে এই বিষয়টা বলতে যাচ্ছিলাম, কিন্তু ভাবিনি এভাবে জানতে পারবেন, সরি। অরুণ রেগে আকাশকে মারতে মারতে বলে তুই আমার সম্মান কোথাও রাখলি না, তার উপর আবার সরি বলছিস? আকাশ বলে আমি কি করবো বাবা, আমি এমনই। অরুণ আকাশকে মারতে মারতে বলে তোকে আমি এসব শিখিয়েছি, তোকে এখানেই মেরে ফেলবো। বলেই অরুণ আকাশকে আরো জোরে মারতে থাকে। আকাশ বাবার কাছে
ক্ষমা চাইতেই থাকে, কিন্তু তাতে অরুণের একটুও দয়া হয় না। মায়া আড়াল থেকে এসব দেখছিল। অরুণ রাগ সামলাতে না পেরে একটা শক্ত ডাল দিয়ে আকাশের মাথায় জোরে বাড়ি মারে। সাথে সাথে আকাশ জোরে চিৎকার করে ওঠে। এসব দেখে মায়া তার ওয়াকিটকিতে বলে স্পেসিমেন 5 মারা গেছে। আসলে কি হচ্ছে এই আইল্যান্ডে? কেনই বা একের পর এক মানুষ মারা যাচ্ছে? বিশ্বক তার নিজের ল্যাবে গান চালিয়ে মনের আনন্দে কাজ করছে। তার শরীরে অপারেশন গাউন পরা, পাশে অনেকগুলো লাশ পড়ে আছে। টেবিলে অনেকগুলো মানুষের রক্ত মাখা কাটা মাথা পড়ে আছে। চেয়ারে একটা অর্ধ মৃত মানুষকে বসানো, তার খুপড়ি কাটা। লোকটার ব্রেন স্পষ্ট দেখা যাচ্ছে, ব্রেনটা এখনো নড়ছে। বিশ্বক তার রিসার্চ নিয়ে এতটাই পাগল হয়ে গেছে যে জ্যান্ত মানুষের ব্রেন নিয়ে রিসার্চ করতেও তার হাত কাঁপছে না। বিশ্বক বলে সামনের জেনারেশন তোমার এই ব্রেন নিয়ে পড়াশোনা করবে বলেই হাসতে হাসতে সে জীবন্ত সেই মগজের উপরে কি যেন করতে থাকে। ঠিক তখনই রাঘাবা আর মিনা পুলিশ নিয়ে আসে। পুলিশ অফিসার ভেতরে ঢুকেই বিশ্বককে বলে আমরা আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। বিশ্বক বেশ শান্ত গলায় বলে আমি কি হাতটা ধুয়ে আসতে পারি? এসব জঘন্য দৃশ্য দেখে মিনার বমি চলে আসে। পুলিশ বিশ্বককে গ্রেফতার করে নিয়ে যায়। কোর্ট থেকে রায় আসে যে বিশ্বক মানসিক ভারসাম্যহীন, তাই তাকে শাস্তি হিসাবে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। বিশ্বক সেখানে থাকতে থাকতেই এক সময় অস্থির হয়ে চিৎকার করতে থাকে। গল্প চলে আসে বর্তমানে। অন্ধকার হয়ে গেছে, সকলে জঙ্গলের মাঝে নিখিলাকে খুঁজছে। ভিকি এই আইল্যান্ডের সব সত্যি জানতে মায়ার সাথে দেখা করতে আসে। মায়াকে দেখে ভিকি উল্টো দিকে ফিরে বলে আমি নক করতে যাচ্ছিলাম, কিন্তু দরজা খোলা দেখে ঢুকে পড়েছি। মায়া বলে আমি চেয়েছি তাই তুমি ভেতরে আসতে পেরেছো। ভিকি বলে আমি জানতে চাই এই আইল্যান্ডে কি হচ্ছে। টাকা লোভ দেখিয়ে সবাইকে এখানে কেন আনা হয়েছে? প্লিজ এটা বলো না যে পরিবারের সকলের সাথে দেখা করাতে আনা হয়েছে। মায়া বলে যার টাকা লাগবে সে এখানে থাকবেই, আর আমি জানি আর কেউ থাকুক না থাকুক তুমি এখানে অবশ্যই থাকবে। ভিকি অবাক হয়ে বলে সেটা কেন? মায়া বলে কারণ আমি জানি তুমি কি চাও। ভিকি রেগে মায়াকে সরিয়ে দিয়ে বলে এটা বলো যে ওই হাট্টা কাট্টা গার্ড প্রতি রাতে কোথায় যায়? মায়া বলে পাওয়ার সাপ্লাই চেক করতে যায়, যেন গেস্ট হাউসে সবসময় বিদ্যুৎ থাকে। ভিকি জিজ্ঞেস করে মায়া আমার বোনকে সেটা বলো। মায়া বলে তুমি যেহেতু এখানে আছো তোমার বোনও এখানে এসেছে। জঙ্গলের মাঝে খুঁজতে খুঁজতেই হঠাৎ ঈশা কিছুর সাথে হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। ঈশা শুকনো ডালপালা সরাতেই কিছু একটা দেখে ভয়ে চিৎকার করতে থাকে। ঈশা চিৎকার করে বলে ওখানে লাশ আছে। নাতাশা সুব্বু আর শ্রাবণীর কাছে এসে কাঁদতে কাঁদতে বলে বাবা ওটা নিখিলা নয় তো? সুব্বু মেয়ে আর স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলে দাঁড়াও আমি দেখছি। এদিকে ঈশার চিৎকারের আওয়াজ শুনে মায়া আর ভিকি জঙ্গলের দিকে যেতে থাকে। মায়া ভিকিকে বলে আমি জানি তোমার আমার উপর সন্দেহ হচ্ছে, কিন্তু বিশ্বাস করো এসব তোমাদের মধ্যে কেউ একজন করছে। ভিকি অবাক হয়ে বলে আমাদের মধ্যে কেউ কেন এসব করবে? মায়া রেগে বলে বেশি ইনোসেন্ট সেজো না, ওইদিকে চলো। আওয়াজটা ওদিক থেকে আসছে। এদিকে অজয় এগিয়ে এসে লাশের মুখ থেকে ডালপালা সরাতেই অরুণের বিভৎস লাশ দেখে সকলে ভয়ে আটকে ওঠে। সুব্বু তাড়াতাড়ি সব ডালপালা সরাতে থাকে। মায়া আর ভিকি এসে অরুণের লাশ দেখে ভীষণ অবাক হয়ে যায়। কেউ বুঝেই উঠতে পারছে না অরুণ কিভাবে মারা গেল। মাধবী আরাম করে বসে চা পান করছে। ঠিক তখনই বাইরে কারোর পায়ের আওয়াজ শুনতে পায়। এটা আসলে আকাশের পায়ের আওয়াজ। আকাশকে দেখে মনে হচ্ছে সে বেশ ঘাবড়ে আছে আর এদিক ওদিক কিছু একটা খুঁজছে। মাধবী বিষয়টিকে পাত্তা না দিয়ে খাওয়ায় মনোযোগ দেয়। এদিকে সবাই কোন রকমের ধরাধরি করে অরুণের লাশ জঙ্গল থেকে নিয়ে আসে। মিনা ছেলের লাশ দেখে অঝরে কান্না করতে থাকে। এদিকে ঝাঁসির আরো একটা লাশ দেখে ভীষণ সন্দেহ হয়। এই আইল্যান্ডে কোনো না কোনো রহস্য তো অবশ্যই আছে। তাহলে কি ভেনকাটের মৃত্যু নিছক দুর্ঘটনা না? সকলে মিনাকে সান্ত্বনা দেয়। ভেনকাটের মতো অরুণের লাশও ফ্রিজে রাখা হয়। আকাশ বাবার লাশ দেখে তখনকার কথা ভাবতে থাকে, যখন অরুণ রেগে তাকে মারার জন্য হাতে একটা শক্ত গাছের ডাল তুলে নিয়েছিল। অরুণ যতবারই আকাশকে মারতে চায় আকাশ কৌশলে সরে যায়। শেষে নিজেকে বাঁচাতে পাশে থাকা একটা পাথর দিয়ে অরুণের মুখে আঘাত করে। সাথে সাথেই অরুণ মারা যায়। অজয় বেশ কড়া গলায় বলে পুলিশ তো এখন এলো না, কখন আসবে? সুব্বু বলে আমার টাকা চাই না, আমাকে আমার মেয়ে খুঁজে এনে দাও। মায়া বলে তোমাদের মতো আমি অনেক চিন্তায় আছি। যে পুলিশকে খবর দিতে গেছে সে এখনো ফেরেনি। আমাদের পুরো টিম জঙ্গলে নিখিলাকে খুঁজছে। মুন্না ভিকিকে ইঙ্গিত দিয়ে বলে এখানে কে কি করছে সব জানি, শুধু প্রমাণের অপেক্ষায় আছি। অজয় রেগে বলে আমাদের উত্তর চাই, আমার ভাই কিভাবে মারা গেল আর এই আইল্যান্ডে এসব কি হচ্ছে? মায়া বলে চিৎকার করবেন না, ভদ্রভাবে কথা বলুন। নাতাশা বোনের কথা ভেবে কোথাও বেরিয়ে গেলে ভারুনদার পিছু পিছু যায়। সাব্বু তেড়ে এসে বলে কিভাবে শান্ত হয়ে কথা বলবো? এখানে আমাদের কাছের মানুষ এক এক করে মারা যাচ্ছে। কাল সকালের মধ্যে যদি আমার মেয়েকে খুঁজে না পাই তাহলে ভালো হবে না বলে সুব্বু আর শ্রাবণী সেখান থেকে চলে যায়। মায়া বলে আমি এখানে শুধু আপনাদের দেখাশোনার জন্যই আছি, আপনাদের সবসময় প্রোটেক্ট করতে নয়। আর আমার দিকে আঙ্গুল তোলার আগে আপনারা নিজেদেরকে দেখুন, হয়তো আপনাদের মধ্যেই কেউ টাকার লোভে এসব করছে। এবার সবাই সবার দিকে
সন্দেহের চোখে তাকায়, কারণ এখানে কেউই কাউকে বিশ্বাস করে না। নাতাশা বোনের কথা ভেবে মন খারাপ করে বসে আছে। ভারুন এসে নাতাশার পাশে বসে। নাতাশা বলে আমার দিদিকে নিয়ে চিন্তা হচ্ছে। ভারুন বলে সবাই নিজের মতো করে ওকে খোঁজার চেষ্টা করছে। নাতাশা বলে মাঝে মাঝে আমার ভয় হয় যে আদেও আমরা কি এই আইল্যান্ড থেকে বের হতে পারবো। ঠিক তখনই সেই বিশেষ পেঁচাকে দেখা যায়, যার চোখ দেখে মনে হয় কেউ যেন তাকে বশ করে রেখেছে। এদিকে ঝাঁসি ভেঙ্কাটের কথা ভেবে কাঁদছিল। ঠিক তখনই সেই গার্ড এসে ঝাঁসিকে কফি দিয়ে যায়। ঝাঁসি কফি খেতে কাপটা হাতে নিতে দেখে সেখানে একটা নোট, তাতে লেখা আমার সাথে কটেজের পেছনে দেখা করো। ঝাঁসি কটেজের পেছনে আসতেই সেই গার্ডটা আসে। ঝাঁসি জিজ্ঞেস করে আমাকে এখানে কেন রেখেছো। গার্ড বলে গত এক সপ্তাহ আগে আমার ঘুম ভাঙতেই আমি নিজেকে এক অদ্ভুত জায়গায় আবিষ্কার করি। আমি সহ বাকি সবার মাথায় হেড গিয়ার পরানো। মনে হচ্ছিল এখানে কেউই যেন নিজের কন্ট্রোলে নেই। আমি আমার বাকি কলিগদের সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু পারিনি। দেখে মনে হয় যেন সবাই রোবট হয়ে গেছে। আমার মনে হয় সবকিছু রাতে ওই হেড গিয়ারটা পরার কারণেই হচ্ছে, তাই আমি হেড গিয়ারটা পরা ছেড়ে দিই। আমাকে প্লিজ এখান থেকে বাইরে বের করুন। ঝাঁসি সন্দেহ চোখে বলে তুমি এসব আমাকে বলছো কেন। গার্ড বলে আমার একটা ছোট মেয়ে আছে, শুনেছি আপনি উকিল, তাই আমাকে সাহায্য করুন প্লিজ। ঝাঁসি জিজ্ঞেস করে তুমি এই আইল্যান্ডের ব্যাপারে আর কি জানো। লোকটা বলে শুনেছি এখানে একটা সিক্রেট বেসমেন্ট আছে, কিন্তু ওখানে কি হয় কেউ জানে না। নিখিলা এখনো বেসমেন্টে বাইরে যাওয়ার রাস্তা খুঁজছে। আসলে নিখিলা নিজের অজান্তেই সেই সিক্রেট বেসমেন্টে চলে এসেছে। হঠাৎ নিখিলা একটা দরজা দেখতে পেয়ে ভাবে এটা হয়তো বাইরে যাওয়ার দরজা, তাই দরজাটা জোরে জোরে ধাক্কাতে থাকে আর সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। শেষে নিখিলা আর একটা দরজা দেখতে পেয়ে দরজার দিকে এগিয়ে যায়। একটু জোরে ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়। নিখিলা ভেতরে এসে ভাবে এটা হয়তো কোনো স্টোর রুম, কিন্তু এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল রাখা। ঠিক তখনই অ্যালার্ম বেজে ওঠে। সিকিউরিটি সিস্টেম থেকে বলছে ল্যাবে কেউ ঢুকে পড়েছে, সবাই অ্যালার্ট হয়ে যাও। নিখিলা ভয়ে একটা ছোট আলমারির মতো জায়গায় লুকিয়ে থাকে। আকাশ বাবার কথা মনে করে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই ঈশা এসে সরি বললে আকাশ ভীষণ রেগে বলে ইচ্ছা তো করছে তোমাকে জানে মেরে ফেলি, তাই ভালো হবে তুমি এখন এখান থেকে চলে যাও। আকাশকে এত ভয়ঙ্কর ভাবে রাখতে দেখে ঈশা ভয়ে সেখান থেকে চলে যায়। এদিকে মাধবী তার স্বামী হার্ষাকে বলে যত কম লোক হবে তত বেশি টাকা পাওয়া যাবে, এখানে কাউকেই ভরসা করা যাবে না, তাই ওরা আমাদের মারার আগে আমাদের উচিত ওদেরকে মেরে ফেলা। এদিকে ভিকির দেওয়ালে টাঙানো ছবিতে যারা মারা গেছে তাদের উপর রেড মার্ক করা। ভিকি সকলের ছবি দিকে তাকিয়ে ভাবে আচ্ছা ঝাঁসি কি তার বোন হতে পারে। পরের দিন সকালে ঝাঁসি একা একা বসে ভেঙ্কাটের বলা কথাগুলো ভাবছে। ভেঙ্কাট বলেছিল যে যেমনই হোক না কেন এই ভিকির উপর ভরসা করা যায়। এসব ভাবনার মাঝেই ভিকি আসে। ঝাঁসি বলে আমার তোমাদের একটা সাহায্য চাই। আমাকে ওই গার্ড বলেছে এখানে একটা রেস্ট্রিক্টেড আন্ডারগ্রাউন্ড এরিয়া আছে, আমি এটা সত্যি জানতে চাই। ভিকি বলে এটা সত্যি, আমি ওই দিন যখন অন্ধ গার্ডটাকে ফলো করছিলাম তখন আমি একটা সন্দেহজনক রেস্ট্রিক্টেড এরিয়া দেখেছিলাম। আমি জানি না তুমি ওই জায়গার কথাই বলছো কিনা। ঝাঁসি বলে চলো গিয়ে দেখি। এরপর ঝাঁসি আর ভিকি সেই এরিয়ার দিকে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে ভিকি জিজ্ঞেস করে জাগি তোমার একমাত্র ভাই। ঝাঁসি বলে হ্যাঁ, ওই গাধার আগে থেকেই স্বভাব হুট করে উধাও হয়ে যাওয়া। হঠাৎ একটা পাইপ দেখে ঝাঁসি জিজ্ঞেস করে এই পাইপটা কোথায় যাচ্ছে। ভিকি বলে আমার মনে হয় এই পাইপ দিয়ে পানি কটেজে যায়। আর কিছুটা এগোতেই দুইজন সেই এরিয়ায় পৌঁছে যায়। ভিকি বলে সাবধান, এখানে কারেন্ট আছে। ঝাঁসি বলে এখানে তো সিগন্যালই নাই, তাহলে এই অ্যান্টেনা কি করছে। ভিকি বলে তা জানি না, না জানি এখানে কি ট্রান্সমিট হয়। ঝাঁসি জিজ্ঞেস করে তাহলে ওই অন্ধ লোক রোজ রাতে এখানে কেন আসে। ভিকি বলে ও নাকি এখানে পাওয়ার সাপ্লাই চেক করতে আসে। ঝাঁসি সন্দেহ চোখে তাকিয়ে বলে মায়া তো ঠিক করে কারোর সাথে কথাও বলে না, সে তোমাকে এত কথা কেন বলে দিল। এই জন্যই তোমাকে আমার বিশ্বাস হয় না। ভিকি বলে আমাকে বিশ্বাস না করলে তুমি আমার সাথে আসতে না। দুইজন গেট খোলার জন্য সেই অন্ধ গার্ডকে ডেকে আনে। গার্ড তার স্পেশাল কার্ড দিয়ে গেটের দরজা খুলে দেয়। ভেতরে ঢুকতেই ঝাঁসি আর ভিকি দেখে সোলার প্যানেল ট্রান্সমিটার সব বন্ধ পড়ে আছে। ঝাঁসি গার্ডকে জিজ্ঞেস করে এখানে আর কিছু নেই। গার্ড রোবটের মতো বলে এখানে আর কিছুই নেই। শ্রাবণী সব জায়গায় নাতাশাকে খুঁজছে। রাতে নাতাশা আর ভারুন সেই গাছের নিচেই ঘুমিয়ে গিয়েছিল। শ্রাবণী নাতাশা আর ভারুনকে একসাথে দেখে বেশ রেগে বলে আমরা এদিকে নিকিকে খুঁজে পাচ্ছি না, আর তুমি এই ছেলেটার সাথে এসব করছো। ভারুন বলে আন্টি আপনি ভুল বুঝছেন। শ্রাবণী রেগে ভারুনকে থাপ্পড় মারে। নাতাশাকে টেনে নিয়ে যেতে গেলে নাতাশা শ্রাবণীর হাত ছাড়িয়ে বলে তুমি ভুল বুঝছো, আমার অনুভূতির কি কোনো দাম নেই। শ্রাবণী মেয়ের উপর রেগে গিয়ে গজগজ করতে করতে কটেজের দিকে হাঁটা ধরে। নাতাশা বুঝতে পারে তার মাকে এত রাগিয়ে দেওয়াটা উচিত হয়নি, তাই সে শ্রাবণীর পিছু পিছু যেতে থাকে। সেই সাথে ভারুনও আসে। শ্রাবণী সোজা খাবার টেবিলে এসে চিৎকার করে বলে নিজের ছেলেকে এই শিক্ষা দিয়েছো, এখন আমার মেয়েকে ফাঁসাচ্ছে। অজয় রেগে বলে দেখো আমাকে রাগিও না। অজয়ের স্ত্রী মিনার দিকে তাকিয়ে বলে দেখুন আপনার মেয়ে কিভাবে সকলের সামনে আমাকে অপমান করছে। শ্রাবণী বলে অপমান কোথায়, আমি শুধু সত্যি কথা বলছি। এদিকে আমাদের মেয়েকে পাওয়া যাচ্ছে না আর তোমার ছেলে আমার মেয়েকে ফাঁসাচ্ছে, আর তোমাদের মেয়ে ঈশাও তো সারাদিন ছেলেদের পেছনে ঘুরতে থাকে। ভারুন এবার চুপ থাকতে না পেরে বলে আমি মোটেও নাতাশাকে ফাঁসাচ্ছি না, আপনাদের এই জঘন্য ব্যবহারের কারণেই হয়তো আপনাদের মেয়ে কোথাও চলে গেছে। আমি এতক্ষণ আপনাদের
অনেক সম্মান করেছি, কিন্তু আর পারছি না। আপনি যদি আর একবার আমার বাবা মাকে কিছু বলেন তাহলে আমি আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। নাতাশা এবার ভারুনকে জোরে থাপ্পড় মেরে বলে, তোমার সাহস কিভাবে হয় আমার মায়ের সাথে এইভাবে কথা বলা? এবার সকলের মাঝে হাতাহাতি শুরু হয়ে যায়। এক পর্যায়ে অজয় বলে, সৎ বোনের থেকে আর কি বা আশা করা যায়, তুমি তো অবৈধ সন্তান। এই কথা শুনে শ্রাবণী হতবাক হয়ে যায়। অজয় বলে, তুমি যখন জন্ম নিয়েছিলে তখন বাবা জেলে যাওয়ার পর রাঘাবা আমাদের সাথে থাকতো। মিনা ছেলে মেয়ের মুখে এমন কথা শুনে কান্না করতে শুরু করে। শ্রাবণী কাঁদতে কাঁদতে মাকে জিজ্ঞেস করে, মা ওরা কি সত্যি বলছে? মিনা কোনো উত্তর দিতে পারে না। শুভ প্রতিবাদ করে বলে, তোমরা আমার স্ত্রীর সাথে এভাবে কথা বলতে পারো না। ঠিক তখনই ভিকি ধমক দিয়ে বলে, তোমরা কি মানুষ? একজন বয়স্ক মহিলার ব্যাপারে তোমরা এসব কথা বলছো? মিনা এমন অপমান সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যায়। মিনা আনমনে নিজের কটেজের বারান্দায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে কিছুক্ষণ আগে হওয়া ঘটনার কথাই ভাবছে। অপমান সহ্য করতে না পেরে মিনা কাঁদতে কাঁদতে হাতে লাঠিটা ফেলে দেয় আর বারান্দা থেকে লাফ দেয়। এদিকে হারি বেশ অস্বাভাবিক আচরণ করতে থাকলে মাধবী আর হার্ষা এসে জিজ্ঞেস করে, বাবা আপনার কি হয়েছে? হারি সিলিং এ থাকা বিশুয়াকে ছবি দেখিয়ে বলে, ও এখনো বেঁচে আছে। এদিকে মিনাকে নিচে পড়ে যেতে দেখে সকলে ছুটে আসে। সবাই মিনাকে ঘিরে ধরে কান্না করতে থাকে। নাতাশা নানির কাছে যেতে চাইলে ঈশা তাকে সরিয়ে বলে, তোমার জন্যই আমার দাদি মারা গেছে। মানে সকলের মাঝে ঝগড়া আরো এক ধাপ বেড়ে গেল। বিশ্বক সিসিটিভি ফুটেজে এসব দেখে শয়তানের মতো হাসতে থাকে, যেন সে এটাই চাচ্ছিল। জি ঠিকই ধরেছেন, বিশ্বক এখনো মরেনি। বিশ্বক মিনার লাশের দিকে তাকিয়ে বলে, মিনা সব তো কেবলমাত্রই শুরু হলো, বলেই আবারও ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। বোঝাই যাচ্ছে সামনে সকলের জন্য আরো বড় কোনো বিপদ আসতে চলেছে। না জানি এই ভয়ঙ্কর খেলা আর কত প্রাণ নিবে। বিশ্বক হারিকে সাইকেলে করে নির্জন এক রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় হারিকে বলে, তোমার পছন্দের আইসক্রিম কিনে দেবো। হারি কোনো জবাব দেয় না, তার চেহারাটা বেশ গম্ভীর। পরিত্যক্ত এক বিল্ডিং এ পৌঁছানোর পরে ইলেকট্রিক শকের জিনিসপত্র দেখে হারি ভয়ে কান্না করে বিশ্বকে বলে, বাবা প্লিজ এমন করো না। কিন্তু বিশ্বক ছেলের কোনো কথা না শুনে হারিকে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে বলে, একটু কষ্ট হবে, সহ্য করে নিও। নির্দয় বিশ্বক শক দেওয়া শুরু করার পর শকের মাত্রা নোট করতে থাকে। দ্বিতীয়বার শক দিলে হারি অজ্ঞান হয়ে যায়। বিরক্ত হয়ে বিশ্বক হারির মাথায় ব্যান্ড খুলে ছাদে চলে যায়। কিছুক্ষণ পরে ইন্দিরা বেদাবাতিকে নিয়ে সেখানে পৌঁছায়। হারির এমন অবস্থা দেখে ইন্দিরা হারির জ্ঞান ফিরিয়ে আনে। সেখান থেকে পালিয়ে যেতে গেলে ঠিক তখনই বিশ্বক সিঁড়ি দিয়ে নামার সময় তাদেরকে দেখে ফেলে। ইন্দিরা হারিকে বেদাবাতির সাথে সেখান থেকে বের করে দিয়ে বিশ্বককে বলে, ও ছোট একটা বাচ্চা, এসব কি? ও তোমার নিজের সন্তান। বিশ্বক ইন্দিরাকে চুপ করিয়ে বাইরে বারান্দায় নিয়ে আসে। বেদাবাতি আর হারিকে দৌড়াতে দেখে বিশ্বক ইন্দিরাকে বলে, ওদেরকে ফিরে আসতে বলো। ইন্দিরা উল্টা তাদেরকে পালিয়ে যেতে বলে। রেগে বিশ্বক ইন্দিরাকে বারান্দা থেকে ফেলে দিলে ছেলে আর মেয়ের সামনেই ইন্দিরা মারা যায়। হুইল চেয়ারে বসে হারি এসব পুরনো স্মৃতিগুলো মনে করছিল। হার্ষা হারিকে ডেকে বলে, দেখে মেয়েরা দেখা করতে এসেছে। ওটা ফুপুর মেয়ে প্রিয়াঙ্কা আর এটা তার ছেলে দীনেশ। হারি ইশারা দিয়ে দীনেশকে কাছে ডেকে কানে কানে বলে, তুমি আমার বোনের ছেলে না। দীনেশ একথা জবাব না দিয়ে হাসির মুখে হার্ষাকে বলে, মামার খেয়াল রেখো। হারিকে গম্ভীর ভাবে তাকিয়ে থাকতে দেখে প্রিয়া কিছুটা ভয় পেয়ে যায়। ভিকি বারান্দায় চুপচাপ একা দাঁড়িয়ে আছে। ভেতরে সবাই কান্না করছে। ফ্রিজ খুলে মিনার লাশে বরফ দিয়ে রাখা হয়। শ্রাবণীর কান্না দেখে অজয় সান্ত্বনা দিয়ে বলে, আমাকে মাফ করে দে, সেদিন তোকে ওসব বলা উচিত হয়নি। তুই আমার আদরের বোন, আমি আছি তোর সাথে। সুব্ব বলে, এখানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। যেদিন থেকে এই আইল্যান্ডে এসেছি কিছু না কিছু ঘটেই চলেছে। আমাদের ছেলে মেয়েদেরকে সাবধানে রাখতে হবে। অজয় জানায়, সেফ রাখার একটাই উপায়, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। এখানে আমাদের সাহায্য করার মতো কেউ নেই। অজয়ের স্ত্রী বলে, যারা মারা গেছে তারা তো আর ফিরে আসবে না, কিন্তু কোটি টাকার সম্পত্তি আমরা এভাবে ছেড়ে দিতে পারি না। নাতাশা বলে, না আমি নিখিলাদিকে ছাড়া এখান থেকে যাব না। শ্রাবণী সাব্বুকে বলে, আমার অনেক ভয় করছে, পুলিশকে ইনফর্ম করো। সুব্বু জবাব দেয়, আমরা আমেরিকার সিটিজেন, পুলিশ নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবে। আর এই সব কিছু বিশ্বক একটা রুমে বসে সিসিটিভিতে দেখছে। ঈশা বলে, আকাশ কোথায়? সুব্বু ভারুনকে বলে, আকাশে খুঁজতে হবে। বিশ্বক সুব্বুদের চলে যাওয়ার কথা শুনে বেশ চিন্তিত হয়ে যায়। জঙ্গলের মাঝের স্টাফ রুমে সেই রহস্যময় স্টাফ তার ইউনিফর্ম পরে রেডি হচ্ছে। তার হাতে বাঘের একটা ট্যাটু আঁকা। আড়াল থেকে ঝাঁসি লোকটাকে লুকিয়ে দেখছিল। স্টাফটা রুম থেকে চলে গেলে ঝাঁসি বেরিয়ে এসে রুমের চারপাশে কিছু খোঁজার চেষ্টা করে। হঠাৎ লোকটা এসে বলে, আমি কোনো সাহায্য করতে পারি? এদিকে সবাই ব্যাগপত্র নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। সুব্বু শ্রাবণীকে বলে, লাগেজ রাখো, আমাদের এখান থেকে বের হতে হবে। ভারুন এসে বলে, আকাশের কোনো খোঁজ পাইনি। সুব্বু অজয়কে বলে, যত দেরি হবে নিখিলার জীবনের ঝুঁকি ততই বাড়তে থাকবে। পাশেই গাছের আড়ালে আকাশ লুকিয়েছিল, কিন্তু সেখানে কারো চোখই যায় না। সবাই জঙ্গলের দিকে যাওয়া শুরু করলে ভিকি দৌড় এসে বলে, দয়া করে আমার কথা শুনুন, জঙ্গলে যাওয়াটা নিরাপদ না, আমাদের সবাইকে এখন একসাথে থাকতে হবে। কিন্তু সুব্বু কোনো কথা না শুনে সবাইকে নিয়ে আইল্যান্ড থেকে বের হওয়ার জন্য সমুদ্রের পাড়ে আসে। হঠাৎ সবাইকে
খেয়াল করে সমুদ্রের পাড়ে একটা অদ্ভুত গাছের ভেতরে শান্তনীর লাশ আটকে আছে। সবাই ভয়ে চিৎকার দিয়ে ওঠে। সুব্বু আর অজয় শান্তনীর বডির উপরের অংশ তাদের হাতে চলে এসেছে, আর বাকি অংশ হয়তো এই জীবন্ত গাছটা খেয়ে ফেলেছে। এমন দৃশ্য দেখে সবাই ভয়ে আটকে ওঠে। সবাই দৌড়ে বোটে যায়, কিন্তু সুব্বু এখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে কান্না করছে। ভারুণ বোট চালু করার অনেক চেষ্টা করলেও বোট স্টার্ট হয় না। শ্রাবণী আর নাতাশা বোট থেকে নেমে সুব্বুকে ডাক দেয়, কিন্তু সুব্বু চিন্তায় মগ্ন হয়ে তাকিয়ে থাকে। হঠাৎ হুঁশ ফিরলে দৌড়ে গিয়ে ভারুণকে সরিয়ে নিজেই বোট চালু করার চেষ্টা করে, কিন্তু বোট স্টার্ট না নিলে অসহায় হয়ে সবাই কাঁদতে শুরু করে। সুব্বু বেশ দূরে একটা জাহাজ দেখে জোরে জোরে চিৎকার দিয়ে সাহায্য চাইতে থাকে। বাকি কেউ জাহাজ দেখতে না পেয়ে সুব্বুকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সুব্বু বাঁচার জন্য মরিয়া হয়ে পাগলের মতো সমুদ্রের দিকে ছুটে যায়। সবাই দৌড়ে তাকে আটকাতে গেল সুব্বু এতটাই গভীরে চলে যায় যে তাকে সেখান থেকে আর ফেরানো যায় না। পাথরে ধাক্কা লেগে সুব্বু মারা গেলে সুব্বুর রক্তে পানি লাল হয়ে যায়। এইসব দৃশ্য দেখে পৈশাসিক আনন্দ পেয়ে সাইকো বিশ্বক জোরে জোরে হাসতে থাকে। গল্প চলে আসে অদিতির বাসায়। এদিকে অদিতি কানে দুল পড়তে পড়তে বাইরে বারান্দায় এসে মুন্নাকে দেখে মনে মনে বলে, যদি নিজের পরিবারকে বাঁচাতে চাই তাহলে এর সাহায্য নিতেই হবে। মুন্নাকে ইশারা দেওয়া মাত্রই মুন্না দৌড়ে এসে অদিতিকে জড়িয়ে ধরে। মুন্না অদিতিকে জিজ্ঞেস করে, তুমি বিশ্বকের কি হও? অদিতি বলে, সে তো আমার সৎ বাবা। আমার নানার অনেক বড় ফার্মা কোম্পানি ছিল। একদিন সে একটা পেপারে বাবার লেখা আর্টিকেল পড়ে বুঝে গিয়েছিল বাবা অনেক জিনিয়াস একজন মানুষ। তাই সে পাগলাগারদ থেকে বের করে তার রিসার্চের জন্য যা কিছু দরকার সবকিছু দিয়েছিল। ধীরে ধীরে বাবার বানানো সঞ্জীবনী ফার্মা কোম্পানি, এতে বাবার উপরে নানার বিশ্বাস আরো দৃঢ় হয়ে যায়। তাই সে বিশ্বকের সাথে আমার বিধবা মায়ের বিয়ে দিয়ে সব সম্পত্তি বাবার নামে করে দেয়। কয়েক মাস পর আমার নানা আর মা দুজনেই মারা গেলে বিশ্বকের উপর সবার সন্দেহ হয়, কিন্তু কেউ কিছুই বলে না। আমাদের দুই ভাই বোনকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিয়ে ধীরে ধীরে সে সবকিছু তার নামে করে নেয়। রিসার্চের নামে সে কোম্পানিকে অসাধারণ এক সাফল্য এনে দেয়। সম্পত্তির জন্য আমরা আদালতে গেলেও কোনো লাভ হয় না। ডিপ্রেশনে আমার ভাই কৌশিক আত্মহত্যা করার চেষ্টা করে। আমিও হিসাবে ক্লান্ত হয়ে পড়ি। সব শোনার পরে মুন্না বলে, আমি কথা দিচ্ছি তুমি যা হারিয়েছো সব ফেরত এনে দিব। রিয়া ভিকিকে এসে বলে, ঝাঁসি আন্টিকে কোথাও পাওয়া যাচ্ছে না। ভিকি রিয়াকে বলে, তুমি কৌশিকের সাথে থাকো, আমি ভাসিকে খুঁজে আনবো। ভিকি জঙ্গলের ভিতরে এসে জোরে জোরে চিৎকার দিয়ে ভাসিকে ডাকে, কিন্তু এই গহীন জঙ্গলে পাখির ডাক ছাড়া আর কিছুই শোনা যায় না। রাত হয়ে গেছে। দিনেশ চোরের মতো হাড়ির বাংলোতে ঢোকে। হাসা ঘুমে বেহুশ আর হাড়ি উঠানে বসে আছে। দিনেশ ঢুকে হাড়িকে প্রণাম করে তার মুখ চেপে ধরে। আসলে এই দিনেশ সত্যি সত্যি বেদাবাতির ছেলে না। সম্পত্তির লোভে প্রিয়াঙ্কা তার বয়ফ্রেন্ডকে ভাই বানিয়ে এনেছে, যেন এখান থেকে সম্পত্তি হাতিয়ে নিয়ে তারা তাদের নিজেদের রিসোর্ট বানাতে পারে। কেউ জানে না প্রিয়াঙ্কার বড় ভাই অনেক আগেই মারা গেছে, আর সেই সুযোগ কাজে লাগিয়েই তারা এখানে এসেছে। এখানে আসার পর ভেঙ্কাট এদেরকে একসাথে দেখে ফেললে দিনেশ ভেঙ্কাটকে মেরে ফেলে, আর এখন হারিকে মেরে দিনেশ বাইরে এসে প্রিয়াঙ্কাকে জানালে সে খুশি হয়ে যায়। এরা যে ভাই বোন না এটা জানতে পেরে বিশ্বক বেশ কষ্ট পায়। ঠিক তখনই এক ডক্টর এসে বলে বডি 100% ম্যাচ হয়ে গেছে। মায়া ফাইল হাতে নিয়ে বিশ্বকের কাছে এসে বলে, কাজটা রিস্কি মনে হচ্ছে, আমাদের কি এখন এটা করা উচিত? বিশ্বক বলে, যাই করো না কেন তাড়াতাড়ি করতে হবে, আমাদের কাছে সময় কম। কাজ শুরুর আগেই আমি যেন মারা না যাই। অসহায় শ্রাবণীরা সারাদিনের এই নির্মম দৃশ্য দেখার পরে শোক কাটিয়ে সমুদ্রের পাড়ে আগুন জ্বালিয়ে সেখানে শুয়ে পড়ে। এদিকে আকাশ ডেভিডকে ভয়েস মেসেজ পাঠাচ্ছিল। ঠিক তখনই মাধবী এসে বলে, তুমি কোনো ভুল করনি, তুমি অনেক ভালো ছেলে। তোমার বাবা তোমার কথা না শুনে কোনো মেয়ের সাথে বিয়ে দিলে তো সেই মেয়ের জীবনটাই নষ্ট হয়ে যেত। অন্যের সিদ্ধান্তে জীবন কাটানোর দুঃখ আমি অনেক ভালোভাবে বুঝি। আকাশ বলে, আমাকে বোঝার জন্য ধন্যবাদ। আপনার মতো বাকিরা যদি আমাকে বুঝতো। মাধবী বলে, আর চিন্তা করো না, তোমার ব্যাপারটা আমি বুঝি। দুনিয়া আমার সাথে যে ব্যবহার করে যেন আমি তাদের গোলাম। যারা আমাদেরকে কষ্ট দেয় তাদের কাউকে ছাড়া যাবে না। আকাশ জিজ্ঞেস করে, কিন্তু কিভাবে? মাধবী বলে, গলা কেটে। মাধবী একটা চাকু বের করে দিয়ে বলে, এই চাকু নাও, তুমি তোমার বাবা অরুণকে মেরেছো, আমি কাউকে বলবো না। ওদের এতটা নির্দয় ভাবে মারবে যেন তোমার সব দুঃখ কষ্ট শেষ হয়ে যায়। আকাশ চাকু নিয়ে বলে, যদি সত্যি এমন হয় তাহলে শুরুটা আপনাকে দিয়ে করব। বলেই মাধবীর পেটে চাকু ঢুকিয়ে দিয়ে বলে, সবার কথা মতো চলতে চলতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। সবাই বলে এটা করো ওটা করো না, কিন্তু এখন আমি নিজের মতো বাঁচবো। হাতে রক্ত লেগে গেলে আকাশ ভয়ে সেখান থেকে দৌড় দেয়। নিখিলা আলমারির ভিতর থেকে বাইরের শব্দ পেলে হালকা দরজা খুলে দেখে এক স্টাফ পিপিই পরে সেই রুমে কিছু করছে। হঠাৎ অ্যানাউন্সমেন্ট হয় সিস্টেমে একটা সমস্যা হয়েছে। স্টাফ চলে গেলে নিখিলা বের হয়ে সেখানে রাখা পিপিই পরে নেয়, যেন কেউ তাকে ধরতে না পারে। নিখিলা এই সিস্টেমের সবকিছু বোঝার চেষ্টা করে। এদিকে হঠাৎ কোনো এক শব্দে শ্রাবণী লাফ দিয়ে ওঠে। ভারুণ খেয়াল করে সেখানে অজয় নেই। তাকে টেনে নিয়ে যাওয়ার ছাপটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সবাই চিৎকার চেঁচামেচি শুরু করলে সেই শব্দ ভিকির কানে যায়। ভিকি সেদিকে যাওয়ার সময় দেখে কালো ভয়ঙ্কর এক লোক অজয়কে ঘাড়ে করে কোথায় যেন নিয়ে যাচ্ছে। ভিকি লোকটার পিছু করে কিছু তো যাবার পরই লোকটা ডেঞ্জার জোন এরিয়াতে প্রবেশ করা মাত্রই
মাত্রই দরজা বন্ধ হয়ে গেলে ভিকি আর ঢুকতে পারে না। অপরদিকে সুযোগ বুঝে নিখিলা রুম থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে দেখে অজয়কে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে। নিখিলা এসবের কিছুই বুঝতে পারে না। কিছু দূর সামনে আসে দেখে অরবিন্দ আরো অনেককেই প্রিজার্ভেশন করে রাখা হয়েছে। নিখিলা ভয়ে কান্না করে দেয়। নিখিলা আসল কাহিনী বুঝে উঠতে না পারলেও এইটুকু বুঝে যায় এখানে ভয়ঙ্কর কিছু একটা হচ্ছে, তাই সেখান থেকে বের হয়ে যাওয়ার সুযোগ খোঁজে। ভয়ে ভয়ে নিখিলা সামনের দিকে এগিয়ে এক অপারেশন রুমে আসে। সেখানে অজয়ের উপর এক্সপেরিমেন্ট শুরু হয়। নিখিলা মামার জন্য কিছুই করতে পারে না। পাশের এক টেবিলের সামনে দাঁড়িয়ে এমন ভাব দেখায় যেন সে কোনো একটা কাজ করছে, কিন্তু ভয়ে তার হাত কাঁপছে। সবার নজর এড়াতে পারলেও এই আইল্যান্ডের অসুরের চোখ এড়ানো সম্ভব না। বেশিরভাগ ক্যামেরায় নিখিলাকে দেখলে নিখিলাকে ধরে আনা হয়। নিখিলা তো চিৎকার করে বলে, আমার উপর কোনো এক্সপেরিমেন্ট করো না। ঠিক তখনই মায়া এসে বলে, অবশেষে তোমার খোঁজ পাওয়া গেল। নিখিলা বলে, সবকিছু তোমার জন্যই হচ্ছে, তুমি এসব কেন করছো? আমার পরিবারের কাছ থেকে তুমি কি চাও? মায়া জানায়, বেচারা তোমার বাবাও তোমার জন্যই এমন ছটফট করতে করতে মারা গেছে। বাবার মৃত্যুর কথা জানতে পেরে নিখিলা বিশ্বাস করতে চায় না। জোরে জোরে চিৎকার করলে তাকে অজ্ঞান করে অন্য এক রুমে শিফট করা হয়। সকালে হাসা ঘুম থেকে উঠেই হারি আর মাধবীকে খুঁজলেও কাউকেই পায় না। এদিকে বারুণ ছটফট করে বলে, কি হবে, বড়জোর আমাকে মেরেই ফেলবে, আমি যাব বাবাকে খুঁজতে। এভাবে হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। নাতাশা ভারণকে যেতে মানা করলেও ভারণ কিছুতেই শোনে না। স্বামীর সন্তানকে হারিয়ে নিঃস্ব শ্রাবণী বলে, কেউ ফিরে আসবে না। এই মোক্স আইল্যান্ড ধীরে ধীরে আমাদের সবাইকে গিলে খাবে। নাতাশা গিয়ে মাকে সান্ত্বনা দেয়। ঈশা বলে, এখন ভেঙে পড়লে চলবে না, আমাদের সবাইকে সাহসী হয়ে যেভাবেই হোক এই আইল্যান্ড থেকে বের হতে হবে। বারণ বলে, ঠিক আছে, কিন্তু একই জায়গায় বেশিক্ষণ থাকা যাবে না। আইল্যান্ডের এই পাশে তো কিছুই নেই, অপর পাশে গিয়ে দেখি কিছু পাওয়া যায় নাকি। সবাই আইল্যান্ডের অপর দিকে যাওয়ার জন্য হাঁটা শুরু করে। হার্ষা মাধবীর লাশ খুঁজে পেয়ে জোরে এক চিৎকার দিয়ে অঝরে কান্না করতে থাকে। হার্ষার চিৎকার শুনে সেখানে অদিতি, কৌশিক, মুন্না আর আকাশ চলে আসে। অদিতিরা অবাক হয়ে যায় যে মাধবীকে কে মারলো। হার্ষা মাধবীর পেটে চাকু দেখে মনে করে এটা তো মুন্নার চাকু, তাই মুন্নাকে বলে, তুই আমার মাধবীকে খুন করেছিস? মুন্না বলে, না, আমি কোনো খুন করিনি। হার্ষা বলে, এটা তোরই চাকু, সম্পত্তির জন্য আমার স্ত্রীকে মেরে ফেলেছিস। বলেই চাকু নিয়ে মুন্নাকে মারতে চায়। মুন্না জীবন বাঁচাতে দৌড় দিলে হার্ষাও তার পিছনে পিছনে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে বাসায় পৌঁছে গেলে এসব দেখে বিশ্বক বেশ মজা পায়। অদিতি এসে হার্ষাকে বাধা দিয়ে বলে, মুন্না কাউকে মারেনি, কিন্তু হার্ষা চাকু মারতে গেলে মায়া এসে ফাঁকা গুলি চালালে হার্ষা মুন্নাকে ছেড়ে দেয়। মায়া বলে, এটা তোমাদের বাসা না যে তোমরা যা খুশি তাই করবে, চাকু ফেলে দাও। মুন্না হার্ষাকে বলে, এখানে যা কিছু ওকে জিজ্ঞেস কর। হার্ষা মায়াকে জিজ্ঞেস করলে মায়া তার জবাব না দিয়ে বলে, তুমি এখনো চাকু ফেলোনি? হার্ষা বলে, তুমি কে যে তোমার কথা শুনবো? মায়া বলে, এই আইল্যান্ডের মালিক বর্তমানে আমি, আর তোমরা শুধুমাত্র মেহমান, তাই মেহমানের মতো আচরণ করো, না হলে একটা পয়সাও পাবে না। মুন্না হার্ষাকে বলে, শুনেছিস, মায়া আর ভিকি এটাই চায়, আমরা নিজেদেরকে মেরে ফেলি আর সব সম্পত্তি ওদের হোক। আমি যদি তোর স্ত্রীকে মারতাম তাহলে কি আমার চাকু প্রমাণ স্বরূপ ওখানে রেখে আসতাম? মায়া বন্দুক রিলোড করে বলে, চাকু এখনই ফেলো। হার্ষা চাকু ফেলে দেয়। এদিকে হাঁটতে হাঁটতে হঠাৎ ঈশা দেখে সামনে একজন ছোট বোট নিয়ে পালানোর চেষ্টা করছে। দৌড়ে সেখানে পৌঁছালে ভারুণ বলে, তুমি আর রিসোর্টে কাজ করো, আমি তোমাকে দেখেছি, আমাদের সাথে করে নিয়ে যাও। স্টাফটা বলে, দেখো, এটা টাইটানিক না, এখানে মাত্র দুজনে যেতে পারবে, তুমি যেতে চাইলে আসো। ভারুণ বলে, না, আমি কাউকে রেখে যাবো না। তাই স্টাফ যেতে চাইলেও ভারুণ তাকে যেতে দেয় না। বোট নিয়ে টানাটানি করতে করতে হঠাৎ বোটের হাওয়া বের হয়ে যায়। ব্যাস, আবার সবার মাথায় হাত। লোকটা বোটের হাওয়া দিয়ে সেটাকে ফুরানোর চেষ্টা করে বলে, তোমাদের জন্য আমার এত মাসের প্ল্যান ভেস্তে গেল। ভারুণ বলে, দেখো, যা হওয়ার তাই হবে, শুধু শুধু এসব বলে লাভ নেই, আমাদের দোষ আছে, কিন্তু এখন বোটটা ঠিক করতে হবে। ঠিক তখনই ঈশা রেগে একা একা হাঁটা শুরু করে। ঈশার মা জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস? ঈশা বলে, এই ঝইঝামেলা থেকে অনেক দূরে, আমি আর এসব নিতে পারছি না। ঈশার মা বলে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তা ভুলে গেছিস? ঈশা বলে, বড়দের লোভের কারণে আজ আমরা এখানে। বলেই ঈশা জঙ্গলের দিকে হাঁটা দেয়। সবাই নিষেধ করলেও সে কানে নেয় না। রিয়া তার খরগোশ বাণীর পেছনে ছুটতে ছুটতে মাধবীর লাশের কাছে এসে ভয় পেয়ে যায়। কৌশিক রিয়াকে ডাকতে আসে দেখে রিয়ার পেছন দিয়ে কালো সেই লোক হেঁটে আসছে। রিয়া ভয় পেতে পারে, তাই রিয়াকে পেছন তাকাতে মানা করে। কৌশিক ধীরে ধীরে রিয়ার কাছে গিয়ে তাকে নিয়েই দৌড় দেয়। সাথে সাথেই সে দানবাকৃতির লোকটাও তাদেরকে তাড়া করে। ভিকি স্টাফ রুমে এসে চুপচাপ ভিতরে ঢুকে দেখে 2 রুম পরেই রহস্যময় সে স্টাফ শেভ করছে। গুটি গুটি পায়ে কোনো শব্দ না করে এদের সাথে কিছু একটা খুঁজতে গিয়ে খেয়াল করে মাঝের রুমে টেবিলের উপরে একটা কার্ড। অনেক সাবধান হয়ে সেটা উঠায়, তবু স্টাফটা শব্দ পেয়ে সেদিকে তাকায়, কিন্তু অন্ধ হওয়ার কারণে ভিকিকে দেখতে পায় না। ভিকি চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। স্টাফটা অনুমান করে শীষ বাজিয়ে তার ভূতম পেঁচাকে ইশারা দেয়। অপরদিকে কৌশিক দৌড়াচ্ছে আর সেই অদ্ভুত কালো মানুষটাও তাদের তাড়া করছে। লোকটা একটা শব্দ পেয়ে দাঁড়িয়ে যায়। কৌশিক দৌড়াতে দৌড়াতেই হঠাৎ করেই সেই অদ্ভুত মানুষটা তার সামনে চলে আসে। কৌশিক খেয়াল করে তার শরীরে
অসংখ্য কাটা দাগ। পাশ থেকে একটা কাঠ নিয়ে বাড়ি মারলে লোকটার পাথরের মতোই দাঁড়িয়ে থাকে, যেন তার কোনো কিছুই হয়নি। বারবার আঘাত করলেও লোকটার কিছুই হয় না। লোকটা কৌশিককে মারতে শুরু করলে ঠিক তখনই ভিকি এসে লোকটার মাথায় গাছের একটা ডাল দিয়ে আঘাত করে। লোকটা কৌশিককে ছেড়ে এবার ভিকিকে মারতে থাকে। কৌশিক রিয়াকে নিচে নামিয়ে দিয়ে লুকিয়ে লোকটার মাথায় সজোরে একটা বাড়ি মারে। লোকটা কৌশিকের দিকে ফিরলেই ভিকি কয়েকটা বাড়ি মেরে লোকটাকে মারতে মারতে আধমরা করে পাশের অদ্ভুত ধরনের মানুষকে কেউ গাছের উপর ধাক্কা দিলে গাছটা তাকে খেয়ে ফেলে। এদিকে আকাশ পঞ্চম দিনের ভয়েস মেসেজ রেকর্ড করছে। ঈশা জঙ্গলের মধ্যে এসে শান্তির নিঃশ্বাস নিয়ে বিরক্ত হয়ে ব্যাগ ট্যাগ চেলে মেরে ঝর্ণায় গোসল করতে নামে। সেখানেই প্রিয়াঙ্কা আর দিনেশ মানে রোহিত ছিল। ঈশা তাদেরকে পানিতে নামতে বললে মাতাল প্রিয়াঙ্কা এগিয়ে গেল, পানিতে নামে না। কিন্তু রোহিত ঈশার কাছে এসে তার সাথে খারাপ আচরণ করলে প্রিয়াঙ্কা রোহিতকে সরে আসতে বলে, কিন্তু নেশার ঘরে রোহিত কিছুই শুনতে পায় না। নিজেকে বাঁচাতে ঈশা রোহিতকে ধাক্কা মারলে রোহিতের মাথা পাথরে ধাক্কা খেয়ে মাথা ফেটে রক্তক্ষরণে মারা যায়। প্রিয়াঙ্কা কান্না করে বলে, এটা তুমি কি করলে? এদিকে কৌশিকের অবস্থা বেশ একটা ভালো না। ভিকি রিয়া বলে চিৎকার দিলে রিয়া বেরিয়ে আসে। কৌশিক ভিকিকে বলে, রিয়ার খেয়াল রেখো, আমি অনেক ভালো জায়গায় যাচ্ছি, চিন্তা করো না বলে হাসি মুখে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রহস্যময় সেই স্টাফ জঙ্গলের মাঝে হাঁটতে হাঁটতেই কৌশিক আর সেই ভয়ঙ্কর লোকটার লাশ পায়। ভিকি রিয়াকে নিয়ে রিসোর্টে ফিরে এসে দেখে সিঁড়ি দিয়ে ঝাঁসি উঠছে। ভিকি ঝাঁসিকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? ঝাঁসি উল্টা জিজ্ঞেস করে, কেমন আছো ছোটু? ভিকি ছোটবেলার কথা মনে পড়ে যায়। ভিকির বাসায় মাস্ক পরা কেউ যখন তার মাকে মেরে বাসা পুড়িয়ে দিয়েছিল, ঠিক তখনই ভিকি গাছের পেছনে লুকিয়ে পড়লে ভিকিকে খুঁজতে ঝাঁসি বের হয়। আগুন দেখে ঝাঁসি অন্যদিকে পালিয়ে যায়। মানে সত্যি সত্যি ঝাঁসি তার বোন। ভিকি রিয়াকে ভিতরে পাঠিয়ে দিয়ে ঝাঁসিকে বলে, কোথায় ছিলে এতদিন? আমি এখানে শুধুমাত্র তোমার জন্য এসেছি। এতদিন মনে হচ্ছিল আমি এই দুনিয়ায় একা, কিন্তু বিশ্বাস ছিল তুমি বেঁচে আছো। ঝাঁসি নির্দয় হয়ে বলে, তোমার সব ফালতু কথা শেষ হয়েছে বলেই হাঁটা দেয়। ভিকি দিদি বলে ডাক দিলেও ঝাঁসি পেছনে ফিরে বলে, আমি তোমার দিদি না। ভিকি অবুঝের মতো দাঁড়িয়ে থাকে। ঈশা ভয়ে জঙ্গলের মধ্যে দৌড়াচ্ছে। হঠাৎ প্রিয়াঙ্কা সামনে এসে ঈশাকে ধরে বলে, তুই ওকে মারলি কেন? ঈশা বলে, আমি ওকে ইচ্ছা করে মারিনি। কিন্তু প্রিয়াঙ্কা